ডোমিনেন্সটা ভালো অবস্থানে আছে দেখেছি আমি। ডোমিনেন্স তো ওই দিনও আলোচনা করলাম। ডোমিনেন্স মার্কেটটা সব দিকে ভালো, তবে একটু আহ, গান গাইলাম কিন্তু শোকাহত কিছু কথা বলি। আমাদের এই যে যে ঘটনাটা ঘটে গেছিল, এটা আসলে আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে। হত্যা করা, গুলি করা, গুম করা, আহ, এই যে মনুষ্যত্বহীন জীবন আমাদের, যে আমরা যারা, আমাদের সন্তানরা যারা আছে, যে এখন তো আমাদের সন্তানরাই তো স্কুল কলেজ ভার্সিটিতে আছে। তো খুবই দুঃখজনক যে স্বাধীনতার 54 বছর পরেও আমরা সেই পরাধীনতার পিঞ্জিরায় বন্দি অবস্থায় আছি। এটা ভাবতেও খুব অবাক লাগে। একটি দেশের 54 বছর স্বাধীনতার 54 বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতর দিয়ে দেশটা চলছে। নিরাপত্তাহীনতা, বিচারহীনতা, সবকিছুই এই দেশে সম্ভব, সবকিছু এই দেশে হচ্ছে। ক্ষমতা, লোভ লালসা, টাকার পিছনে আহ, মনুষ্যত্ববোধ বিকিয়ে দিচ্ছি আমরা। এটাই সবচেয়ে দুঃখজনক। এই সমাজে তো আমরাই বসবাস করি, আমাদের সন্তানরাই তো বসবাস করে। অ্যাকচুয়ালি আমাদের জাতির ভিতরে যতদিন পরিবর্তন না আসবে, ততদিন পর্যন্ত আসলে এইভাবেই চলতে থাকবে। এটা হচ্ছে মূল বিষয়। রাফাত ভাই, দাঁতের তো যে ফিলিং কাজ চলতেছে আজকে। সকালেও কাজ হয়েছিল। তো আবারও মঙ্গলবারে ডেট দিয়েছে। মঙ্গলবার হয়তো, মঙ্গলবার বা এই একদিন দুই দিন পর পর ডেট পড়বে, 2-3 দিন পর পর ডেট পড়বে। তো ভাবলাম আহ, কালকে ট্রেড আছে, তো যার কারণে হ্যাঁ, রুট ক্যানেল, ফিলিং দুইটাই একসাথেই করতেছে। ক্যাপ বসাইতে হবে, একটু সময় লাগে। বুড়া হয়ে গেছি তো রে ভাই, আমরা সব বুড়া হয়ে গেছি। দাঁত টাত নড়বড়ে অবস্থা। বুড়া হইলেও দায়িত্ব শেষ হয় না ভাই। আমরা মানে এই আমাদের একটা পুরুষ মানুষের দায়িত্বের কোনো শেষ নাই। আসলে মার্কেটের বিষয়, মার্কেটটা ফুল ফর্মে একটা ভালো ইউটার্ন আসছে দেখছি। এখন আমাদের দেশের একটা বিষয় আছে যে এখানে অল্পতেই অনেক কিছু কাবু করে ফেলে, কাবু হয়ে যায়। সামান্য কিছু আহ, আহ, রাষ্ট্রীয়ভাবে কিছু ইয়ে হলে। তো এখন এগুলো, সেই কথাই বলছি যে আসলে একটা ছবি ছিল, আবার তোরা মানুষ হ। একটি ছবি, সেই স্বাধীনতা যুদ্ধের পর পরে, এটা বা যুদ্ধের সময় সম্ভবত এই ছবিটার হয়েছিল, আবার তোরা মানুষ হ। কিন্তু আসলে আবার তোরা মানুষ হব, ওই ছবি, ছবি রয়ে গেল, কিন্তু মানুষ হতে পারলাম না আমরা। একটা ক্ষমতাকে কেন্দ্র করে বা রাষ্ট্রের একটা আহ, শত্রুতাকে কেন্দ্র করে, রাষ্ট্রীয় মানে শত্রুরা একজন তাগড়া যুবক, তারুণ্যের প্রতীক, আহ, আমরা যেটাকে বলি বিপ্লবী একটি ভাষা, যেই ছেলে বলে যে মৃত্যু গুলি যতদিন পর্যন্ত আমাকে না স্পর্শ করতে পারবে ততদিন পর্যন্ত, এই যে সাহসিক, আহ, এই যে স্পিরিট, শরীরের যে স্পিড, তারপরে রক্তের যেই টকবগে যুবকের যে কথা, এই ধরনের যুবকের মাথায় বা বুকে গুলি করলে ওরা ভাবে যে এক এক হাদিকে গুলি করলে সে হয়তোবা শেষ হয়ে যাবে, কিন্তু বোকার স্বর্গে বসবাস করছে যে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। এটা একটা ডায়লগ যেটা এক হাদিকে হত্যা করে আজ পর্যন্ত আমাদের যদি যুগে যুগে দেখেছি, কখনো সত্যকে চাপা দিয়ে হত্যা করে কেউ পার পায়নি। সত্যকে কেউ হত্যা করে মারতে পারে নাই, সত্যকে কেউ হত্যা করতে পারবে না, সেটা হাদি হোক, আহ, এর প্রিভিয়াস যাদেরকে হত্যা করেছে দমিয়ে রাখতে পারেনি। কত হত্যা করবে? এক হাদি চলে গেলে আরেক হাদি জন্মাবে, এটাই চির সত্য কথা। সত্যের মৃত্যু নাই। যত রকমের চেষ্টা করুক, যত রকমের ষড়যন্ত্র করুক, দেশের শত্রুতা করুক,
তুমি যদি জয়ী হইতে চাও, তুমি ন্যায় ন্যায্য কথা বলে, ন্যায্য কাজ করে, মানুষের কল্যাণের কাজ করে জয়ী হয়ে দেখাও। কাপুরুষের মতন গুলি করে, পিছন থেকে গুলি করে পালাও কেন? যদি লড়তে হয়, সামনে সামনাসামনি মোকাবিলা করো। যে যে যারা পিছন থেকে আক্রমণ করে এদের চেয়ে বড় কাপুরুষ আর কেউ নাই। যদি সাহস থাকে সামনে এসে মোকাবেলা করো, সত্যের সাথে মোকাবেলা করো, যদি জয়ী হইতে চাও। আড়ালে তুমি কয়দিন লুকিয়ে লুকিয়ে গুলি করবে, হত্যা করবে? সত্যের সামনে লড়াই করতে যদি না পারো, তুমি কিসের পুরুষ? তুমি কিসের পুরুষ? তুমি কাপুরুষ। আর হাদির মতো বীর পুরুষ এই বাংলার জমিনে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আছে। এই 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 তারুণ্যকে কোনোদিনও দমিয়ে রাখা যাবে না। সে যেই হোক, যারা এই কাজ করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, এই দেশের অবশ্যই শত্রু তারা। এবং দেখেছি ওই কালপিটের পক্ষেও অনেকে যারা কথা বলছে তারাও এই দেশেরই শত্রু। যে গুলি করেছে হত্যার উদ্দেশ্যে, তারাও, তার পক্ষে যারা কথা বলে তারাও এই জাতি, দেশ ও জাতির শত্রু। যদি লড়তে হয়, হাদির বিরুদ্ধে লড়তে হয়, বা হাদির মতো নওজোয়ান তাগড়া যুবকের বিরুদ্ধে লড়তে হয়, সামনাসামনি এসে লড়ো। তুমি যদি সত্যের পথে কাজ করো, মানুষের কল্যাণে কাজ করো, তুমি জয়ী হবে। যাই হোক, অনেক কথাই বলেছি। আমরা বলতে বাধ্য হই, কারণ এই দেশ আমার, এই মাটি আমার, এই মাটিতে জন্ম আমার। তো শুধু আমরা সবাই দোষী, রাইট। আমরা সবাই দোষী এর জন্য যে হাদি একা দোষী না। হাদিকে যেগুলি করেছে সে একা দোষী না। আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা আহ, হাদির পাশে দাঁড়াতে জানি না। আমরা নিজের মান সম্মান ইজ্জত চিন্তা করি, নিজের ভদ্রতা চিন্তা করি, নিজের কে আড়াল করি, ভদ্রবেশে আড়াল করি নিজেকে। আর এই কারণেই সন্ত্রাসী গোষ্ঠীরা এই দেশে সুযোগ পেয়ে যায়। কথা বলার মতো লোক খুঁজে পাওয়া যায় না। এক হাদির গর্জনে পুরো দেশের শত্রুরা কেঁপে ওঠে, যেই হাদির গর্জনে, যেই ফুয়াদের গর্জনে, যেই নূরের গর্জনে। সেই নূর, ফুয়াদ, হাদির পাশে আমরা দাঁড়াতে পারি, ভয়ে কাঁপি। একটা প্রবাদ আছে, শিয়াল নেকড়ে কুকুরের মতন দলবদ্ধভাবে বেঁচে থাকার চেয়ে সিংহের মতন একা লড়াই করে বেঁচে থাকা, মৃত্যুবরণ করা অতি শ্রেয়। যেটা হাদি হাদি বা এর আগে যারা জানেন যে ওই যে বুয়েটের যে ছাত্রটাকে হত্যা করলো, পিটিয়ে হত্যা করলো, ওদের মতন একদিন আমরা সবাই সুখে থাকতে চাই। সুখ, সুখে থাকতে চাই। সুখে থাকার সংজ্ঞা, সুখে যারা থাকতে চায় বা যারা সুখে থাকে, এদের কোনো লাইফ না। সুখে থাকার অর্থ কি? খাও দাও ঘুমাও আর ঘুরো ফিরো, এটা জীবন না। দুঃখ কষ্ট লড়াই হচ্ছে জীবন, সংগ্রাম। এই যে আমরা ধরেন শেয়ার মার্কেটের কথাই বলি, সাপোজ এটার কথাই বলি, আমরা অনেকে হারাইতে হারাইতে শিখছি। আর এইখানে লড়াই করতেছি, একটা এইম আছে, আমাদের আমাদের একটা লক্ষ্য আছে। আমরা এখানে জয়ী হব, আমরা এখানে কিছু করব, আমরা এখানে থেকে কিছু পাবো, এটা আমাদের লক্ষ্য। সংগ্রাম, একটা মুচি, যে রাস্তার পাশে যে মুচি, তার জীবনের যে সংগ্রাম, তার জীবনের যে স্পিরিট, এটা হচ্ছে লাইফ। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ঘুরতেছেন, খাইতেছেন, আর মানে এটা কোনো লাইফ না। লাইফ হচ্ছে জীবন, সংগ্রাম। জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সংগ্রাম, এই সংগ্রাম যদি না থাকে, সংগ্রামের যদি আদর্শ উদ্দেশ্য না থাকে, সে জীবনের কোনো ভ্যালু নাই। অনেকেই বলে যে এইসব কথা বলেন, বলে লাভ কি? অনেকেই বলে রাজনীতি কথা। রাজনীতি কথা না রে ভাই, এটা আপনার দেশের কথা, এটা দশের কথা, জনগণের কথা, জনগণের হয়ে কথা। আপনি চুপ থাকছেন, আপনার চুপ থাকার কারণে আপনার সন্তান বিপদে পড়ছে। এটাই হচ্ছে এই দেশের, এই যে একটা আমাদের পায়ে যে পিঞ্জর, মানে জিঞ্জির পরানো হয়েছে, পরাধীনতার জিঞ্জির, এই পরাধীনতার জিঞ্জির আমাদেরকে অবশ্যই অবশ্যই ভাঙতে হবে। আমাদের সন্তানরা ভাঙবে, আমাদের নেক্সট জেনারেশন ভাঙতে হবে। ভেঙেছে, ভেঙে দেখিয়েছে। আজকে 54 বছর পরে একটা বিপ্লবী আন্দোলন হয়েছে, এবং একটা
ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে আমরা যেটা চেয়েছিলাম যে একটি স্বাধীন সার্বভৌম একটা সরকার হবে দেশের, সরকার পাবো আমরা, কিন্তু দেখলাম যে সেই পিঞ্জিরের জিঞ্জিরটা এখনো সেই আহ, শত্রুদের হাতের মধ্যে মুঠোয় বন্দি। যে যায় লঙ্কা সে হয় রাবণ। আগে ডায়লগ দেয়, ইস আমি যদি একবার ক্ষমতায় পাইতাম জীবনের মানে দেশের জন্য সবকিছু উজাড় করে দিতাম। এমনই উজাড় করে দিয়েছে আমাদের সেই উপদেষ্টা, আহ, আইন উপদেষ্টা আসিফ নজরুল। ক্ষমতায় বসেই সব ক্রিমিনালদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছে। এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। মানুষকে আশার আলো জাগিয়ে যে লোক এই ধরনের ক্রিমিনালি করে তাকে আমরা কি বলবো? আমি একটা তার পোস্টে কমেন্ট করেছি, আমাকে ব্লক করে দিয়েছে এই আসিফ নজরুল সাহেব। তো বিচার একদিন হবে, যে বিচারপতি তোমার বিচার করবে যখন যারা এই জনতা বিচারপতির বিচারও করেছে, দেখেছেন আপনারা। বিচারপতি মানিকের ঘটনা একদম জ্বলন্ত প্রমাণ। তো যাক, দেশ ভালো হলে ব্যবসাও ভালো হতো। এখন দেশ ভালো হতে হইলে অবশ্যই অবশ্যই এই দেশের ভালো নেতৃত্বের দরকার। দেশের ভালো নেতৃত্বেরকে যারা জীবন দিয়ে এই প্রমাণ করছে, এই জীবন দেওয়ার লোকগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদেরকে আমাদেরকে হাদিকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের ফুয়াদ বলেন, যারা এই যে এই দেশের জন্য এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের পক্ষে থাকতে হবে, তাদের হাতেই দেশ গড়ার জন্য দিতে হবে। যার লক্ষ্যই হচ্ছে যে জীবন দিয়ে হলেও এই দেশকে আমরা প্রতিষ্ঠিত করব। যে আপনারা যদি ওসমান হাদির এই বক্তব্যগুলো, ভাষণগুলো যদি শুনেন, এগুলো মানে এখনো এই বয়সেও ওসমান হাদির মতো আহ, তরুণ তারুণ্যের বক্তব্য শুনে রক্ত টকবগিয়ে ওঠে। এখনো পর্যন্ত সেই আহ, রাস্তায় নেমে তার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে ইচ্ছা করে। কারণ সে যেই কথা বলেছে যে জীবনে আমার যদি গুলি করে হত্যায়, যদি রাজপথে যদি আমার মৃত্যু না হয়, শহীদি মৃত্যু না হয়, সে জীবনের কি মূল্য আছে? তার ডায়লগগুলো শুনবেন। সে যে একটা বীর পুরুষের, সে যে একটা রত্নগর্ভা মায়ের সন্তান, তার বক্তব্যে আপনারা স্পষ্ট পাবেন। এই রকম স্পিচ দেওয়ার মতো বাংলাদেশে কয়জন আছে? ফুয়াদের মতন বক্তব্য দেওয়ার মতন, স্পিচ দেওয়ার মতন এই বাংলার মাটিতে কয়জন? আমরা চাই এরকম হাজার লাখ, লক্ষ লক্ষ, কোটি কোটি ফুয়াদ জন্মগ্রহণ করুক, হাদি জন্মগ্রহণ করুক, নূর জন্মগ্রহণ করুক। এই দেশের তারা সূর্য সন্তান, আমরা হারাতে চাই না। সবাই দোয়া করি হাদি আমাদের মাঝে ফিরে আসুক, ওসমান হাদি আবার নেতৃত্ব ধরুক, এবং আমরা চাই যে একটা সময় তারাই এই দেশটাকে পরিচালনা করবে। এই বুড়া সুড়া দিয়ে হবে না। এই এই যত বুড়া খাটাইশগুলা আছে, এগুলা দেশের লুটপাটের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, এইগুলো আমরা আর চাই না। আমরা চাই একটি গঠনমূলক আইনের সুশাসনের একটা রাজনীতি হোক, এবং আইনের সুশাসনের শাসক আমরা চাই। আমাদের সবার কাম্য এটা হওয়া উচিত। দল কানা কখনোই আমরা হতে চাই না, যে দল দেশের শত্রু, দশের শত্রু, চাঁদাবাজ, লুটপাটকারী, ডাকাত, এদের পক্ষে থেকে দলকানা হয়ে এদের পক্ষে আমরা থাকতে চাই না। আর কত এই গোলামের পিঞ্জিরার ভিতরে আমরা বন্দি থাকব? আজকে যদি আমি শেয়ার মার্কেটের কথা বলি, এই 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 লুটপাটকারীদের কাছে হাতে জিম্মি এই শেয়ার মার্কেটটা। এই শেয়ার মার্কেটটা এইরকম থাকার কথা না। আমাদের শেয়ার মার্কেট, এই ছোট্ট একটি মার্কেট, এই ছোট্ট একটি মার্কেট, এটা 10,000 ইন্ডেক্স থাকার কথা। এই এখানে তো যাই হোক, হাদিকে আমরা হারাতে চাই না। আমরা চাই হাদি আবারও আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক, নেতৃত্বের ঝান্ডা, পতাকা হাতে নিয়ে এগিয়ে যাক। আমরা সবাই মন থেকে দোয়া করি এবং সাপোর্ট করি তাকে। আমরা যেন তাকে অতি দ্রুত সময়ে আমরা যেন ফেরত পাই আমাদের মাঝে, এবং তার সকল নিরাপত্তার দায়িত্ব এই রাষ্ট্রের, শুধু তার নয়, এই দেশের জনগণের
সকল নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র কোনোভাবেই এই হত্যাকারীর ঘটনাকে এড়িয়ে যেতে পারে না। আমরা যার যার জায়গা থেকে তীব্র প্রতিবাদ জানাই এই ন্যাক্কারজনক ঘটনার, এবং দ্রুত তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক, এবং দ্রুত তাকে জনগণের সামনে জানি হাদির অবস্থা ভালো না, যেভাবে মাথার মানে এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে আহ, বেরিয়ে গেছে। তো এখানে আহ, আমি বারবার বলি যে এইসব স্কুল কলেজ সবকিছু বন্ধ করে দিয়ে শুধু ম্যানার শেখানোর জন্য, বিহেভিয়ার শেখানোর জন্য স্কুল কলেজ খোলা হোক। এই দেশ পরিবর্তন হতে বাধ্য। আজ আদর্শ লিপি নাই, আমাদের ভিতরে আদর্শও নাই। সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে জোর করে উঠে ইংলিশ মিডিয়ামে নিয়ে চোখ ডলতে ডলতে নেই, এভাবেই আমরা শিখছি। আমাদেরকে যে আদর্শের জায়গাতে আমরা আর এখন আর নাই। যাই হোক, অনেক কথাই বললাম, এগুলো আসলে বলতে বাধ্য হই কারণ এই দেশ আমার, এই মাটি আমার, এই মাটিতেই জন্ম আমার, আমাদের সবার। এই মাটি, দেশ, জনগণ, আমরাই একটা পরিবার, এই বাঙালি পরিবার। কিন্তু আমরা বাঙালিরাই একে অপরের শত্রু হয়ে বিভাজনের রাজনীতির মধ্যে ডুবিয়ে রেখেছে আমাদেরকে। আর এই বিভাজনের রাজনীতি যতদিন পর্যন্ত থাকবে, ঐক্যের জায়গায় যখন একটা জাতি যদি না আসে, এই দেশ কখনো সুসংগঠিত হবে না এবং এগিয়ে যেতে পারবে না। ও তো ভালো কথা বলছে ভাই। আপনি, জামশেদ ভাই, আপনি আপনি যে কথাটা বলছেন ও তো ঠিকই বলছে। আমিও তো বলি সাউয়া বাউয়ার দেশের দরকার আছে, যেখানে লুটপাট, যেখানে খুন গুম। ও তো ভালো ভাষায় বলছে, কারণ ভদ্র ভাষায় এই দেশের মানুষ খায় না। আপনাদের মতন লোক অনেকে আছেন ভদ্র ভাষা, ভদ্র মানুষকে পছন্দ করেন না, যার কারণে যেই দেশের যে ভাষার প্রয়োজন সে সেই ভাষাটাই প্রয়োগ করেছে হাদি। এটা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারছে, কিন্তু সে যা বলেছে বাস্তব কথা বলছে। আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনার নিজেকে প্রশ্ন করে দেখেন। এই যে স্বাধীনতার 54 বছর পর আজকে যে শেয়ার ব্যবসা আপনি করেন, আপনার কি পোর্টফোলিওতে লস হয় নাই? তাহলে আপনি যে কথা বলছেন, যে হাদির বক্তৃতা শুনছি সাউয়া মাউয়া বলছেন, ভালো কথা বলছে ভাই। ওর জায়গায় আমি হলে আরো ভালো ভাবে বলতাম। আমরা নিজেদের চরিত্র ঠিক করি না, আরেকজনের সমালোচনা করি। এটা হচ্ছে আমাদের জাতির একটা কলঙ্কজনক ঘটনা। আপনি বক্তব্য শুনে আপনি এই কথা বলে ফেলেছেন, কিন্তু সে কোন আঙ্গিকে বলেছে আর কাদের উদ্দেশ্য করে বলেছে সেটা একবার মাথার মধ্যে বিবেচনা করে বলেন। আপনি ওর সাউয়া মাউয়ার কথা শুনে আপনার গা জ্বলে উঠছে, আর আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে আজকে যে আপনি এই শেয়ার মার্কেটে যে ক্ষতিগ্রস্ত, আপনি কেন ক্ষতিগ্রস্ত সেটা আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন জামশেদ ভাই। আপনি তো আমার পুরানা মানুষ, পুরনো ফলোয়ার এখানে। তো এই কথাগুলো মাথা থেকে ডিলিট করেন, পর সমালোচনা করে যেটা গঠনমূলক কথা সে কোন ভাষায় বলেছে, কাদের উদ্দেশ্যে বলেছে, সেটা একটু বিবেচনা করে দেখেন। বলতে আমরা খুবই পারি, আমরা একজনকে অপমান অপদস্থ করতে পারি। একটা ন্যায় কথা বললে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাই। বিশেষ করে এই মার্কেটে আমি তো ভাই পাবলিক ফাংশন করি, আপনাদের উপকারার্থে কিছু কথা যখন বলি, এখানের মধ্যেও অনেকেই বা যারা নতুন আসে, নতুন ওই যে বসন্তের কোকিল যারা আসে, এসে বিভিন্ন ধরনের কমেন্ট করে, বাজে বাজে কমেন্ট করে। এটা তো আমি তো জানি তো এই দেশের মানুষ, মানে আমাদের যে ক্যারেক্টার, আমাদের জাতির যে ক্যারেক্টার, কেউ একজন উঠতে নিলে বা কেউ যদি একটা ভালো কাজ করতে যায় তাকে কিভাবে টেনে হেসড়ে নামাইতে হয়, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আপনি কোন আঙ্গিকে সেই কথা বলছে আপনি একটু বিবেচনা করে দেখেন। যদি আপনার মাথায় যদি আল্লাহ তালা ন্যূনতম জ্ঞান বুদ্ধি দিয়ে থাকে, আপনি বুঝে নেন কাদের উদ্দেশ্যে এইসব লুটপাটকারীদের কথা যেভাবে বলছে, এগুলো তো বলছে ওদেরকে পিটানো দরকার, ওদেরকে রাস্তার উপরে ফাঁসি দেওয়া উচিত যারা এই দেশকে ধ্বংস করেছে। প্রবাসী মানে একটা ভারতের আধিপত্য বিস্তার করেছে যারা, যাদের দ্বারাই দেশ আজকে লুণ্ঠন হচ্ছে, তাদের কথা, তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের এই দেশের বহুত মানুষের গায়ে জ্বলে যায়। ওই যে পুঁজিবাজারের একটা গ্রুপের মধ্যে এক বদমাইশ বলেছে যে যে হাদি এখন এই রাজাকারের বাচ্চা মরে নাই। কত বড় জঘন্য কথা বলেছে সে! একটা বিবেকহীন মানুষের এই ধরনের কথা বলতে পারে?
বাংলাদেশের মানুষ, এই যে বেগম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যেই দেশের রত্ন, কেন মানুষ তার জন্য এত কান্নাকাটি করছে? দলমত নির্বিশেষে সে যে এই দেশের মানুষকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে, তিনি মৃত্যু সজ্জায় গিয়েও প্রমাণ করে দিয়েছেন যে বেগম খালেদা জিয়া এই দেশের মাটির মানুষের জন্য লড়াই সংগ্রাম করে জেল জুলুম খেটেও এই দেশ ত্যাগ করে পালায় নাই। এইগুলো বিবেক বিবেচনা নিয়েই তারপর আপনারা চিন্তা ভাবনা করে কথা বলবেন ভাই। একজন জালেম সরকারের হাতে দীর্ঘ 17টা বছর এই শেয়ার মার্কেট থেকে 3 লক্ষ কোটি টাকা কার নিয়েছে? এই যে 3 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়েছে, কার টাকা নিয়েছে? আপনার আমার টাকা, আপনার আমার ঘামের শ্রমের টাকা নিয়ে গেছে এই এই শেয়ার মার্কেট থেকে। তবু আপনারা তাদের ওদের ছাপাই গাইতে চান। আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার আহ, মনুষ্যত্বকে প্রশ্ন করেন যে এই দেশের কারা লুণ্ঠনকারী, কারা এই ক্ষমতা লোভী, কারা ক্ষমতার লোভে আমাদের এই তাগড়া যুবক আমাদের সন্তানদেরকে হত্যা করছে। বাঁচেন বীর পুরুষের মতন একদিন বাঁচেন, কাপুরুষের মতন 1000 বছর বাঁচার চেয়ে বীর পুরুষের মতন একদিন বেঁচে থাকেন, সেটাই হবে আপনার জীবনের এবং সারা জীবনের অর্জন। জীবন মরণ পুরা যতদিন বেঁচে থাকবে মানুষ ততদিন। হাদি এর আগে এরশাদের আমলের নূরের কথা মনে আছে? এরশাদের আমলের নূরের কথা মনে আছে না আপনাদের? আমরা জাতি যতদিন পরিবর্তন না হব, আমাদের বিবেক যতদিন জাগ্রত না হবে, এইরকম হাজারো লুটপাটকারী ক্ষমতায় আসবে, লুটপাট করবে, চলে যাবে, দেশের কোনো কিছুই হবে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। যাই হোক, আসলে কষ্ট লাগে এই দেশের। আমরাই তো, আমার বাবা মারাও স্বপ্ন দেখেছে আমাদেরকে নিয়ে, আমরাও স্বপ্ন দেখি আমাদের সন্তানদেরকে নিয়ে, কিন্তু আমরা শুধু স্বপ্নই দেখি, আমাদের সন্তানকে সে আদর্শিক সন্তান হিসেবে গড়তে আমরা ব্যর্থ। আদর্শিক সন্তান হিসেবে গড়তে আমরা ব্যর্থ, যার কারণে আজকে এই ধরনের ডাকাত, খুনি, লুটপাটকারী সৃষ্টি হচ্ছে এই দেশে। রাইট ওমর ফারুক ভাই, এই দেশ ত্যাগ করতে চায় নাই, জীবন মৃত্যু পর্যন্ত এই দেশে লড়াই করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কোন দলমত নির্বিশেষে বলেছি যে বেগম খালেদা জিয়ার জন্য আজকে কেন মানুষ, আপামর জনতা কাঁদছে কেন? তিনি প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জন্য তিনি লড়াই করছেন। হাদিদ এই দেশের জন্য লড়াই করেছেন। আজ না হোক কাল এদের 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 ইতিহাস স্বর্ণাক্ষরে আজীবন এই বাংলার মাটিতে, এই বাংলার দলিলে লেখা থাকবে। 1990 সালে মুক্তির জন্য নূর জীবন দিয়েছে। আমার মনে আছে ছোটবেলায়, আমার জন্ম ঢাকায়, আমার জন্মস্থান ঢাকা, যদিও গ্রামের বাড়ি লক্ষ্মীপুর হতে পারে। আমার তখন মালিবাগ ছিলাম, দেখেছি আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি নিজ স্বচক্ষে, এখনো স্পষ্ট মনে আছে। মালিবাগ রেলগেট থেকে আর্মির গুলি করেছে, ওই মালিবাগ বাজার রেলগেটের এক ব্যক্তির কপালের ঠুলি উড়ে গেছে, আমার চোখের সামনে দেখা এগুলা। যাই হোক আনোয়ার ভাই, এগুলা এই বাজার, এই পলিটিক্যাল ইস্যুর বাহিরে না, এই পলিটিক্যাল ইস্যুর বাহিরে না। আজকের যে বাজার, আজকে যে চিত্র দেখতেছেন, এই শকুনের হাতে এই দেশটা বন্দির কারণে আজকে আমাদের রক্ত চুষে ঠুকরে ঠুকরে খাচ্ছে আমাদেরকে। বিবেক যতদিন আমাদের না জাগ্রত হবে ততদিন পর্যন্ত এই দেশের কোনো পরিবর্তন হবে না। যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে মনুষ্যত্ব ফিরিয়ে আনি, মানবিক মানবিকতা এবং বাস্তব সত্যকে তুলে ধরি সবাই সবার জায়গা থেকে। আমরা সচেতন হলে এই যে 5ই আগস্ট, এই আপামর জনতা জেগে ওঠার কারণেই তো একটা পরিবর্তন এসেছে। এই বাংলার মানুষ সংগ্রামী মানুষ, এই বাংলার মানুষ রক্ত দিতে জানে, এই বাংলার মানুষ আর কত, এর পরিবর্তন আসতে বাধ্য, এটুকু বলে রাখি আপনাদেরকে। একদিন না একদিন এই দেশের পরিবর্তন আসবে, অচিরেই আসবে। এই লুটপাটকারীকে এই জেনারেশন আর পছন্দ করে না, এই জেনারেশন পছন্দ করে না। কতদিন খাবে তোমরা লুটপাট করে? লুটপাটের শেষ সময় চলে আসছে, পরিবর্তন আসছে।
পৃথিবীর বুকে এটা চিরাচরিত নিয়ম। আমাদের চেয়েও আরো জাহেল ছিল, আমাদের চেয়েও আরো জাহেল ছিল একসময় জাপান। সেই জাপান যখন দেখলো যে বিনয় আর ভদ্রতা ছাড়া পরিবর্তন সম্ভব না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই জাপানের পরিবর্তনটা হয়েছে শুধু বিনয় আর ভদ্রতা দিয়ে, আর কিছু না। বিনয় আর ভদ্রতা দিয়ে একটি দেশ, পুরো দেশ ও জাতি কিভাবে পরিবর্তন হয় তার ইতিহাস হচ্ছে জাপান। তা আমাদের যেই পার্শ্ববর্তী দেশ যে সিঙ্গাপুর, যে সিঙ্গাপুরটা ছিল এক সময় কালা পানির দেশ বলতো, বা এখানে যে ইয়েটা করতো, আহ, রাষ্ট্র যেটা ছিল, একজন নায়কে দেশ পরিবর্তনের জন্য একজন সৎ শাসকের প্রয়োজন, আর কিছু না। একজন সৎ শাসক হলেই দেশ ও জাতির পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আমি লাইভে আসি আপনাদের জন্য, নিরলস পরিশ্রম করি, এই জিনিসও অনেকেরই সহ্য হয় না। বিশেষ করে আমাদের এই শেয়ার মার্কেটের যারা লুটপাটকারী, যারা মলম পার্টি যাদের নাম দিয়েছি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ করে এই যে বছরকে বছর আপনাদেরকে লুটপাট করে আসছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাদেরকে যেই জায়গাটা, বাজারের যে রিয়েল চিত্রটা তুলে ধরি, এটাও অনেকের সহ্য হয় না। এইটাও অনেকের সহ্য হয় না, অনেকেই আমার বিরোধিতা করে, অনেকে আমাকে নানানভাবে চেষ্টা করে উত্তেজিত করার জন্য, নানানভাবে চেষ্টা করে আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য। কিন্তু আমি রাসেল এখান থেকে সরে যাওয়ার মতো মানুষ না। জানেন যে অনেক ধরনের বাজারের পতন উত্থান যখনই যে অবস্থায় ছিল, আপনাদের পাশে আমি ছিলাম, আছি, থাকবো। সত্যকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, এই জিনিসটা মনে রাখবেন। এই যে বাজারের যে আপনারা বছরকে বছর এখানে বিনিয়োগ করেছেন, লুণ্ঠিত হয়েছে আপনাদের সম্পদ, আল্লাহ রহমতে এই যে 6-7 মাস যাবৎ যে নিরলস পরিশ্রম করছি আপনাদের জন্য, আপনারা কি উপকৃত হচ্ছেন না? হননি? তো এই যে আপনাদের পাশে দাঁড়াইতে পারছি, এতটুকু অন্তত আপনাদের যে পুঁজিটাকে একটা সুরক্ষার জায়গায় দাঁড় করানোর জন্য যে এই যে অক্লান্ত পরিশ্রম করে আসছি, সেই জিনিসটা কি আপনারা উপকৃত হচ্ছেন না? আজকে এই যে আপনাদের ভালোবাসা কি এমনি এমনি আসছে? আজকে যদি আপনাদের ক্ষতির কারণ হতাম, আপনারা কি আমার ধারে কাছে থাকতেন? দেখি তো এই ফেসবুক লাইনে, এই এই মিডিয়া, এই জগতে দেখেছি যে বহু বাটপার চিটার আজকে, মানে যেটা ইয়ে হয়ে গেছে, আজকে বাটপার চিটারদের এই ধান্দা বন্ধ হয়ে গেছে আমার কারণে। এবং এই যে আপনাদের যে আহ, প্রাণ ঢালা ভালোবাসা, এই যে গত 2 দিন আসতে পারিনি, আপনাদের ভালো লাগছে না, আমাকে দেখছেন না, বা আমিও আপনাদেরকে মিস করতেছি নিজের আহ, কারণে, এই দাঁতের প্রবলেমের কারণে 2 দিন আসতে পারি নাই। এই যে আপনাদের যে একটা অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসাটা আপনাদের পাচ্ছি, বা আপনারাও যেই আহ, আমার জন্য অধীর অপেক্ষায় থাকেন যে আর কখন 8টা বাজবে, কখন আমি আসবো, কখন আমার একটু আলোচনা শুনবো বাজার সম্পর্কে, সেই এই ভালোবাসার তো অমূল্য সম্পদ ভাই, এটা তো অমূল্য সম্পদ। এটা তো এমনি এমনি অর্জন হয়নি ভাই। আপনাদের জন্য যে প্রচেষ্টা আমার, যে আপনারা যদি সঠিক থাকেন, আপনাদের পুঁজি যদি সঠিক থাকে, এই বাজার একদিন না একদিন ভালো হতে বাধ্য। তো আমাকে তো ওইভাবে কাজ করে যেতে হবে, এই হাদির মতো কাজ করে যেতে হবে। এই আমাদের যারা বীর যোদ্ধা যারা আছে, এটাও একটা যুদ্ধ, এটাও আপনাদের জন্য যে একটা কাজ করছি, এটাও আমার একটা যুদ্ধ। এই বাজারের সাথে একটা লড়াই, সংগ্রাম, যুদ্ধ আপনাদের জন্য। তো আপনাদের জন্য এই যে যুদ্ধটা করছি, হাদিরা তাগড়া যুবক, তারা দেশের জন্য, দশের জন্য, দেশের জনগণের জন্য রাস্তায় নেমে যুদ্ধ করছে। আমি এই বাজারের, যেহেতু আমাকে আল্লাহ একটা জ্ঞান দিয়েছে, একটা মার্কেট সম্পর্কে একটা বেশ ভালো আহ, তথ্য, এটা আল্লাহর একটা অশেষ মেহেরবানি, অশেষ দান। তো সেইখান থেকে আমি যখন আহ, যেই জিনিসটা দিয়েছে, আমি চাই যে আমার ভাইয়েরা, এই যারা এখানে বিনিয়োগকারী আছেন, তারা যেন আর প্রতারিত না হন, আর কোনোভাবেই যেন তাদের পুঁজিকে লুণ্ঠন করে নিয়ে যেতে না পারে।
বিভিন্নভাবে ম্যানুপুলেট করে যেন আর ঠকাতে না পারে, সেই জায়গাটাতেই আপনাদের পাশে আমি দাঁড়িয়েছি আজকে প্রায় 8-9 মাস, 7-8 মাস, এই জুন মাস থেকে, সম্ভবত জুন মাস থেকেই আহ, আপনাদের পাশে দাঁড়িয়েছে, যেদিন থেকে বাজারটা একদম পতনের থেকে, যখন পতনের টাইমেও আপনাদেরকে আমি সাপোর্ট দিয়ে আসছি, উত্থান পতনে সব সময় সতর্ক এবং উৎসাহ দিয়ে আসছে। স্টকগুলো যেগুলো আমার কাছে ভালো লাগে, যে ভাই এগুলো এগুলো ভালো দেখছি, আপনারা ইনশাল্লাহ আহ, যে হাবুল মৃধা ভাই, আপনাদের এই অফুরন্ত ভালোবাসা আমার চিরজীবন অন্তরে গেঁথে থাকবে। এই যে ট্রিটমেন্ট চলছে, তারপরও ফাঁকে ফাঁকে আজকে একটু চেষ্টা করছি যে একটু, যদি কিছু, কালকে যেহেতু ট্রেডিং আওয়ার, আমার হয়তো একটু আলোচনায় হয়তো আপনাদের জন্য কিছু উপকারে আসবে, সেই জন্য ছুটে আসলাম। আমরা সকল দালাল মুক্ত, শুধু ভারতের দালাল না, আমরা সকল দালাল মুক্ত, আমাদের স মানে স্বনির্ভরতার একটা বাংলাদেশ চাই। আমরা চাই না আমাদের উপরে কেউ মাতব্বরি করুক, কেউ তাবেদারি করুক, কারো পিঞ্জিরার জিঞ্জির পড়তে আমরা আর চাই না। তো যাই হোক, আহ, প্রায় আধা ঘন্টার উপরে স্পিচ দিয়ে ফেললাম এই দেশ ও এই দেশ ও জাতির জন্য। এটা আমরা যেন বিবেকহীন না হই, আমরা যেন মনুষ্যত্বহীন না হই, আমরা যেন একে অপরের সহযোগী হই, একে অপরের আহ, জন্য বিনয়ী হই, এবং একে অপরের জন্য যেন কাজ করে যেতে পারি এই দেশের জন্য। সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং এই দেশটা সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে উঠুক। পুঁজিবাজার হচ্ছে একটি দেশের অর্থনীতির আয়না। এই পুঁজিবাজারকে বলা হয় ম্যারর অফ ইকোনমি। পুরো ওয়ার্ল্ডের ম্যারর অফ ইকোনমি হচ্ছে সেই দেশের পুঁজিবাজার। তো আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে। দাঁতের ব্যাপার, তো দাঁতটা একটু, ওই যে রুট ক্যানাল করার ফিলিং করা একটু সময়ের ব্যাপার, যাই হোক। তো আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, ব্যাংকক বলেন, তাইওয়ান বলেন, একটা সময় আজ থেকে 54 বছর আগে আমাদের চেয়ে দুর্বল অর্থনীতি ছিল। এই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ছিল। আপনারা যদি হিসাব করে দেখেন, আজ থেকে আরো 40-50 বছর আগে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যেই গ্রোথ ছিল, আজকে আমরা দায় দাঁড়ায় ডুবায়া আমাদেরকে বিক্রি করে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে জালিম লুটপাটকারীরা। এবং আমাদের উপর পার্শ্ববর্তী দেশের যে নির্যাতন, নিপীড়ন এবং কলোনি রাষ্ট্র বানিয়ে রেখেছে, এদের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হয়। তো আমরা চাই, আমরা পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতার যে স্বাদ, এটা যেন আমরা, আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী জেনারেশন যেন ভোগ করতে পারে, সেই লক্ষ্যে আমাদের সকলের কাজ করতে হবে। দল কানা হয়ে দলের অন্যায় অত্যাচারকে, জুলুম নির্যাতন লুটপাটকে সমর্থন যেন আমরা না করি, এটা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ। আমরা আমরা আমাদের বিবেকের কাছে, আপনার যদি মুসলিম হন, আপনার পরকাল যদি বিশ্বাস করেন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, সকল ধর্মেরই পরকালের একটা আস্থা বিশ্বাসের জায়গা আছে। আমরা বলি জান্নাত জাহান্নাম, কেউ বলে হেভেন হেল, কেউ বলে স্বর্গ নরক, কিন্তু সকলের ভাষা একটাই, পরকালের একটা জিন্দিগি আছে। সেই জিন্দিগিতে যদি আমরা, সকল ধর্মের লোকের যদি একটা লক্ষ্য থাকে যে না, আমাদের আহ, আমাদের এই কথাগুলো, এই কার্যক্রমগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে, আজীবন আমাদের এগুলো থাকবে। হ্যাঁ, আজকে শুনেন, যখন আল্লাহ আপনাদের দোয়া ভাই, এই যে সাইদ ভাই কাশির তো অনেক কমে গেছে, এবং সম্ভবত এই যে দাঁতের জন্য যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ওইটাতেও হয়তো বা কিছুটা কাজ করছে, কারণ অ্যান্টিবায়োটিক তো বিভিন্ন ধরনের রোগের উপশমের কাজ করে। আজকে গত 2 দিন মনটাও খারাপ, এই হাদির এই ঘটনা, ওসমান হাদির যে নৃশংসভাবে গুলি করেছে, এটা নিয়ে আসলে মনটা খারাপ, যে আমরা কোন জাতি, কত অসভ্য জাতি হলে এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। আমরা ওই অসভ্য জাতির, মানে অসভ্য লোকগুলাই কেউ না কেউ তো লালন পালন করছে, কাউকে কেউ না কেউ তো এদেরকে ট্রেন আপ করছে।
যাই হোক, আজকে আহ, অনেক আসলে বলতে, তো যখনই দেশ ও দশের জনগণের জাতির যে আমাদের সত্তার কথা মানে চলে আসে, তখন রক্ত বা মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না, চলে আসে সত্য কথাগুলো বেরিয়ে আসে। অনেকের কাছে খারাপ লাগে যারা আহ, দলকানা লোক বা যারা সেলফিশ লোক, তাদের কাছে এগুলো খারাপ লাগে। বা আমাদের যারা আমরা এই যে একটি সূর্য সন্তানের পক্ষে কথা বলি এবং খুব নিকৃষ্টভাবে বলে, তার ওই বিকৃতি কথার কিউ তার বিকৃতি কথার ভাষাই আমরা বুঝি না, তার সমালোচনা করি যে কাদের উদ্দেশ্যে, কেন সে এই ধরনের কথা বলছে, কতটা দুঃখ কষ্ট ক্ষোভ থাকলে সে এই ধরনের স্পিচ দিতে পারে। এটা আমাদের আমাদেরকে শিক্ষিত দাবি করি, আমরা মাস্টার্স কমপ্লিট করি, কোর্ট টাই পরে অফিস আদালতে যাই, নিজেকে অনেক উচ্চ শিক্ষিত মনে করি, কিন্তু দেখি যে আমার এইখানে এই যে আপনাদেরকে নিয়ে স্টক আলোচনা করি এবং মার্কেট সম্পর্কে বলি, কিছু কিছু লোকের, ভদ্রলোকের যে ভাষা, একদম কোট প্যান্ট ফ্যামিলিগতভাবে ছবি টবি দেখি যে খুব হাই সোসাইটির লোক, কিন্তু মুখের ভাষা শুনলে এবং কমেন্ট পড়লে তখন ঘৃণা হয় এদের উপরে, যে তুমি কিসের শিক্ষিত। তখনই এদের প্রতিও ওই ধরনের ভাষাই চলে আসে, যে যেমন তার জন্য ওই ল্যাঙ্গুয়েজটাই প্রযোজ্য। দলকারা হয়ে মানে অন্ধভক্ত হয়ে দলের অন্যায়কে সাপোর্ট যারা করে, তারাও এক এক ধরনের দেশের শত্রু, দশের শত্রু। যাই হোক, ইনশাল্লাহ আমি যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখে, এই বাজারের সাথে সংস্পৃক্ত রাখে, আমি আছি ভাই আপনাদের পাশে। যতটুকু জ্ঞান আছে আমার, যতটুকু এই মার্কেটের রিয়েল চিত্র। এবার আপনাদেরকে বলি, টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়ে একটা কথা বলি। এটা আমি আরো আগেও বলেছি। টেকনিক্যাল অ্যানালাইসিস যারা শিখান, ওয়ার্ল্ড ওয়াইডের কথাও যদি বলেন, পৃথিবীতে দেখবেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই লাঞ্ছিত হচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরাই ঠকছে। কেন ঠকছে জানেন? এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে অনেক গোমর আছে। সেই গোমরটা কি জানেন? আমি যে আপনাদেরকে বটম সাইডটা ধরাই বা একদম লোয়ার প্রাইসটা ধরাই, ওই লোয়ার প্রাইসটা তারা বলে যে মানে আপনারা বিনিয়োগ করেন কোথায়? ব্রেকআউটের পরে। এই যে বটম থেকে সাপ্লাই জোন বা ব্রেকআউট, এই ব্রেকআউট আর বটম এইটুকু যদি আপনি হিসাব করেন 20-30% একটা গ্যাপ, তার মানে কি? তার মানে তারা আপনাদেরকে একটা ধোকার মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখাচ্ছে। আপনারা যারা পয়সা খরচ করে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন, তাদেরকে সবাইকে একটা ধোকার টেকনিক্যাল অ্যানালাইসিস শিখাচ্ছে। এই ধোকার টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি? আপনাদেরকে বলে যে এইটা এখানে বটমে কেউ কিনবেন না, কেননা এটার কোনো প্লেয়ের রোল আসে না। প্লে রোল আসে কখন? ব্রেকআউটের পরে। তার মানে তারা বটমে কিনতেছে, আর আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখাইতেছে যে মানে ব্রেকআউট হইলে কিনেন, তার মানে আপনারা কিনবেন, তারা বিক্রি করবে। কথা কথা ঠিক কিনা বলেন? আপনারা বটমে আপনাদেরকে কিনতে বলে না কেন? তারা তার বটমে কারা কিনে? আপনাদেরকে বলা হয় যে বটমে না কেনার জন্য। আপনাদেরকে বলা হয় যে ব্রেকআউটের পরে কিনতে। এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ধোকাবাজি, এই ধোকাবাজিটা তো আমি আপনাদের সামনে উন্মোচন করে দিয়েছি। যে বটমে কিনতে মানা করে, এখন সেইটা সেটা আপনাদেরকে বলে যে ব্রেকআউট হলে কিনো। তার মানে কি? তাহলে বটম থেকে ব্রেকআউট পর্যন্ত কারা কিনছে, কারা শেয়ারগুলোকে হাতিয়ে নিয়েছে, সেটা আমাকে বলেন। আর আপনাদেরকে যখন বলে যে ব্রেকআউটের পরে, এটা টেকনিক্যাল অ্যানালাইসিসরা যারা শিখায়, তারা আপনাদেরকে বলে যে ব্রেকআউটের পরে কিনতে, তাহলে ব্রেকআউটের পরে আপনাদেরকে কিনতে বলে, তাহলে বেচে কে? আনসার মি প্লিজ, আনসার মাই কোশ্চেন। হু আর দ্য সেলিং আফটার সাপ্লাই, আফটার সাপ্লাই জোন? কারা সেল করে সাপ্লাই জোনের পরে? ব্রেকআউটের পরে কারা কিনে বিক্রি করে? আপনাদেরকে কিনতে বলে। কাদেরকে? মানে তাহলে ওই আপনাদেরকে যারা কিনতে বলে ব্রেকআউট করলে, তো সেখানে বিক্রি করেটা কে? তাহলে বটমে যে আপনাদেরকে কিনতে বলে না, যখন মার্কেট ডাউন হয় একদম তলানিতে আসে, যে বলে যে এখান থেকে
বেরিয়ে যান, মার্কেট আরো পড়বে, আরো পড়বে, আরো পড়বে। মনে আছে আপনাদের কিছু কিছু টেকনিক্যাল পোর্টাল, যেমন স্টক নাউতেও এই যে ঠিক 16ই নভেম্বর বলেছিল যে এই ক্যান্ডেলটা তারা প্রিভিয়াস ক্যান্ডেল দেখাইছে যে এটা আরো পড়বে, কিন্তু আমি আপনাদেরকে রাসেল বলছি যে এখান থেকে বাজার ঘুরবে, কারণ এটার নিচে সাপোর্ট ক্রিয়েট করা আছে। আর উনি যে ক্যান্ডেলটাকে সূত্র ধরে বলেছিলেন, এটা আমি সুন্দরভাবে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বলেছি যে 27শে এপ্রিলের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের নিচে কোনো সাপোর্ট জোন ছিল না, যার কারণে সে পড়তে বাধ্য হয়েছে। কিন্তু এই যে 16ই নভেম্বর যখন বাজারটা এসেছিল, যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, ওয়ালাইকুম সালাম আলমগীর ভাই, অনেক লেট করে ফেলেছেন, অনেক মূল্যবান কথা হয়েছে আজকে, অনেক জ্বালাময়ী কথা হয়েছে। তো 16ই নভেম্বর যখন বাজারটা যে ক্যান্ডেলটা তৈরি করেছে, একমাত্র আমি আপনাদেরকে 99% গ্যারান্টি দিয়ে বলেছিলাম বাজার ঘুরবে। তো এখনো এই যে দীর্ঘ একটা জায়গা ঘোরাঘুরি করছে, সেখানেও আপনাদেরকে বারবার একটা জিনিস সতর্ক করে আসছি যে বাজারটা যতক্ষণ পর্যন্ত 5070 থেকে 5168 পার না করবে, 5168 না পার করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিরাপদ নাই। আরেকটা ডায়লগ আপনাদেরকে সবসময় বলে আসছি, ওভার গ্রেডি না হয়ে আমরা অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। আপনারা অল্প অল্প করে যদি মাসে যদি 2টা 3টা ট্রেড করতে পারেন, মাসে যদি একটা ট্রেড করতে পারেন, তাও তো এনাফ। 12 মাসে 12টা ট্রেড করলে আপনি যদি অ্যাভারেজ যদি 5% করে গেইন করতে পারেন, তাহলে আপনি 60% 12 মাসে গেইন করতে পারতেছেন। তো 12 মাসে 60% যদি আপনি গেইন করতে পারেন, তাহলে তার লাগে না কিছু। আপনি আজকে কিনেই কালকে হতাশ হইলে তো চলবে না। আল্লাহ রহমতে যে আমি তো সেই 15 সাল 12 সালে 11 সাল থেকে মার্কেটে, প্রথমে তো এই যে আপনাদের মতন হতাশ, আপনাদের মতন বুক কাঁপা, পড়তে দেখতে ভয় পাওয়া। তবে একটা জিনিস আমার মাঝে অতীতেও ছিল না, এখনো নাই। সেই জিনিসটা হচ্ছে, আমি কখনো আমার স্টক লসে, কারণ আমার চয়েসের জায়গাতে আমি আগে সিলেক্ট করে নিচ্ছি আমি কিসে ইনভেস্ট করব। আমি ওই গেমলিং, জুয়ারি, বন্ধ কোম্পানি, আউল ফাউল কোম্পানি কখনো আমার নজরে আসে না। আসলেও আমি এগুলোর দিকে তাকাই না। যে যত বড় নিউজ দেখ, যে যত বড় কথাই বলুক, আমার নিজের চিন্তা চেতনায় যেটা ভালো মনে হয়। শুরুতে আমাকেও আমার ট্রেডারে এই ধরনের অনেক ক্ষতি করেছিল, বাট আমি ট্রেডারকে কখনোই দোষারোপ করি নাই। বলেছি একটা কথা যে স্টপ, আজকে থেকে আমার ট্রেডের হিসাব বেচা কিনা আমি করব। আমি অর্ডার করব, আপনি সেল করবেন, আমি অর্ডার করব, আপনি বাই করবেন। এর বাইরে আমাকে কোনো জ্ঞান দিবেন না। আমি শিখতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই এই মার্কেট কিভাবে মানুষ ইনভেস্ট করে, কিভাবে প্রফিট করে, কিভাবে লস করে। লস দিয়েছি, শিখেছি। শিখতে শিখতে সে 15 সাল থেকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা শুরু করেছি আমি, এলাকা ভিত্তিক আমার এলাকার কিছু ভাই ব্রাদারদের পোর্টফোলিও। আর আজকে এই লাইভের সুবাদে আপনাদের ভালোবাসার টানে অন্তত 25টা পোর্টফোলিও আমার কাছে আছে, যাদের পোর্টফোলিওতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা স্টকও প্রফিট ছাড়া, লসে কখনো একটা স্টকও বেছিলে, প্রতি সপ্তাহ 10 দিন 15 দিন পর পরই 1 টাকা 2 টাকা প্রফিট হলেও আমি প্রফিট নিয়ে সবাইকে সে উপহার দিচ্ছি। সবাই আমার প্রতি যথেষ্ট আন্তরিক, স্যাটিসফাইড, এবং একদম নেট ক্লিন ইমেজের মানুষগুলো আমার সাথে বিজনেস করছে। আমার চ্যালেঞ্জিং এই বাজার একটা জায়গায় নিয়ে আপনাদেরকে এই জায়গাতে, যে জিনিসটাতে কংক্রিট জায়গা দাঁড় করাবো, এবং এই জায়গায় কোনো আন্দোলনের প্রয়োজন হবে না। যেগুলো আন্দোলন করে ওইগুলো আরেক বদমাইশ। ওই পুঁজিবাজার ঐক্য পরিষদ, ওইগুলার চেয়ে ক্রিমিনাল আর কেউ নাই। মার্জিন লোন তোমারে কোন শালাই কইছে তোমারে মার্জিন নিতে? তুমি মার্জিন নিয়ে বাস খাইছো, তুমি সেটা নিয়ে আন্দোলন করো। তোমার নিজের পুঁজি হারাইছো, ক্রিমিনালদের সাথে যোগ দিছো, তোমাদেরকে ম্যানুপুলেট করে রাস্তায় নামায় দিছে বাজারকে পতন করার জন্য। বাজারের একটা চক্র, যখন বাজারে আহ, পতন হয় বা কারেকশন হয়, অনেকভাবে তাদেরকে প্রতারিত করা হয়, এবং বিভিন্ন ধরনের। তো এখানে
তো এইভাবে মানুষকে লুণ্ঠন করে এইভাবে। কিন্তু দেখেন, এই যে 5,600 থেকে যখন বাজারটা পড়েছে, আপনাদেরকে বলেছি যে সাইডওয়েজে থাকেন, যাদের কাছে ভালো স্টকগুলো আছে আপনারা সেল দিবেন না। দেখুন আপনাদের যতগুলো স্টক, আপনার ভালো ভালো শেয়ার যেগুলো, স্টক যেগুলো আপনাদের হাতে ছিল, সবগুলোর কি ইউটার্ন আসে নাই? কেনা দাম, লাভ সহ এসেছে এইভাবেই। আর আমার আমার সাথে একজন ইয়ে আছে, সাদেক ভাই, পতনের সময় খুব অস্থির হয়ে গেছেন। ভাবি মানে প্রেসারে বলতেছে যে বেচে দিবে, এই করবে। আমি বলছি যে যদি আমার কাছে যেহেতু এসেছেন, আপনি আমার কাছে ডিসেম্বর পর্যন্ত আপনি থাকেন, এরপরে থাকেন বা না থাকেন, লাভ জানিয়েছেন, যেগুলো আপনার আনরিয়েলাইজ লস দেখছেন, এগুলো লাভে রূপান্তরিত করে তারপর আপনার পোর্টফোলিও হ্যান্ড ওভার করবো। এখন বলতেছে না ভাই, এখন যখন দেখছে যে সব রিকভারি করে আবারও আহ, সুন্দরভাবে একটি গোছালোভাবে তার পোর্টফোলিওটাকে সাজিয়ে ফেলেছি, এখন বলছে না ভাই, বলে যে আপনার জায়গা আমরা হইলে লস লস দিয়ে বেচা কিনা ভাগতাম। সেই জায়গায় যে একটা কংক্রিট জায়গায় মানে এখন তার মনোবল যে বেড়েছে, এটাই তো অনেক বেশি কিছু। থাকুক না থাকুক সেটা তার ব্যক্তিগত বিষয়। আপনারা একটা পোর্টফোলিও মেনটেন করতে পারেন না, আমি 25-30টা পোর্টফোলিও মেনটেন করি আমি। এই বাজার চ্যালেঞ্জিং এর জায়গা, এই বাজার কোথায় কি হচ্ছে আমাকে চিত্র বলে দিচ্ছে, আমার এই চিত্র ধরেই আমি কাজ করছি। একটা ছবির নাম আছে না, পালাবি কোথায়? তা আমার কথা হয়েছে, মার্কেট তুই পালাবি কোথায়? এই যে দেখেন, কিছুদিন আগে, সম্ভব গত সপ্তাহের আগের সপ্তাহে তাল্লুর কথা বলেছিলাম, 5 টাকার ঘরে। কোথায় আজকে? কত উঠছিল? 6 টাকা 20 পয়সা। 5 টাকা থেকে 6 টাকা 20 পয়সা কতটুকু পার্থক্য হতে পারে দেখেন। রিসেন্টলি যেটা বলেছিলাম, আরডি ফুডটা 18-19 টাকার ঘরে, এখন কত? 21 টাকা 50 পয়সা। এরকম আর কি লাগে? আপনাদেরকে চোখের সামনে আমি তুলে ধরি, গিলায় খাওয়াইতে পারবো আমি? ইসলামী ফাইন্যান্সের কথা 6 টাকার ঘরে বলছিলাম, কে বলছে এই আমার আগে? কেউ দেখাতে পারছে একদম বটম সাইডে? দেখেন তো ইসলামী ফাইন্যান্স, আপতা বটো কি সুন্দর প্রফিট দিয়ে গেছে। অনেকে ওই যে ওভার গ্রিডি হয়ে সেল দিতে পারে নাই, এখন বলে এখন আমি কি করব। আত্মাবটো থেকে আমরা 39-40 টাকা সেল, 39 টাকা সেল দিয়ে বেরোয় আসছি না প্রফিট নিয়ে। এসপিসিএলটা দেখেন তো, এক মাথা মোটা বলছে ভাই, এখন আপনি তো 53 টাকা পর্যন্ত বলছেন, এটা 56 গেছে। আমি কই কিরণ, আপনার টাকা আপনার বাস, আপনার প্রফিট আপনার লাশ, আমার কি? আমি তো 56-র উপরে ক্লোজিং না আসলে কিনবই না। এখন সেই জায়গা গেছে, পার করতে পারছে। আমি বলছি না যে এসপিসিএল 57 টাকা পার হবে, 56-র উপরে ক্লোজিং দিবে, তারপরে আমি গিয়ে বাই করব। বলছিলাম কিনা বলেন? আপনারা তো আমার এই শুরু থেকে সফর সঙ্গী আছেন। আমি আবার কিনবো এটা যদি 45-44, অলরেডি 45 টাকা, আমি এর আগেও বলেছিলাম 45-70 পর্যন্ত তো এসেছিল। আমি যে জায়গা বলছি আসে নাই। আপনাদেরকে যে স্টকগুলো আমি সামনে এনেছি দেখেন, আইবিপি অনেকে হয়তো উপরে, একটু উপরে 13 টাকায় কিনে হতাশা ভুগছেন, কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আইবিপি এই জায়গায় যে কালেকশনটা হচ্ছে, এগুলো পার করে ফেলবে। বাজারটাকে একটু দাঁড়াইতে দেন। এই আইবিপি যদি আপনার 15-16 টাকা 17 টাকা না গেছে, দেখেন আমাকে তখন বলেন। এই যে বিডি থাই ফুড, ফুয়াং সিরামিক, গত কয়েক মাস আগ থেকে বলছি যেগুলা নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের দিকে প্লে আসছে কিনা বলেন? ফুয়াং সিরামিক, তারপরে বিডি থাই ফুড, একদম সিরিয়াল লিস্ট ধরে মুখস্থ বলে দিয়েছিলাম যে এই শেয়ারগুলোর প্লে রোল আসছে কিনা বলেন? আসছে। তো মার্কেট আমাকে ধোকা কিভাবে দিবে? আমি মার্কেটের ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি, মার্কেটের গ্রাফ চিত্র দেখে। হয়তো টাইমিং এর আগে আর পরে হইতেই পারে, এটা হইতেই পারে। তাহলে ফুয়াং সিরামিক, বিডি থাই ফুড, আইবিপি, ইটিএল, এগুলার প্লে যখন বাজারটা একটু দাঁড়াবে, অলরেডি এগুলোতে স্মার্ট মানি ঢুকে আছে এবং গেইনও দিয়েছে, প্রফিটও দিয়েছে। তো এত ভালো ভালো জায়গা থাকতে কেন আমি আনোয়ার গ্যালভানাইজিং এর মতন 12 টাকা ইপিএস মাইনাসের দিকে দৌড়াবো ওই লাফালাফি দেখে? কেন আমি এই যে খান এটা কি কেপিপি, এই বন্ধ কোম্পানির পিছনে দৌড়াবো? ওরা জুয়া খেলা যাক না, আমার তো এত কিছুর জন্য দরকার নাই। আমি তো জুয়া খেলতে আসি না, আমি এখানে যেটা রিয়েল স্টেট
বাজারের প্রফিট টেকিং করা যায়, ক্যাপিটাল গেইন করা যায়। আমি ছোট ছোট, আমি তো জুয়ার আসর নিয়ে বসি নাই এখানে। আমি এখানে বসছি আমি একটা স্মার্ট ট্রেডিং করতে, যেটা বাজারের চিত্র, যেটা একটা বাজারের যে স্মার্ট বিজনেস বলে, স্মার্ট ট্রেডিং বলে, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে স্মার্ট বিজনেস বলে, সেটা হচ্ছে স্টক বিজনেস, স্টক এক্সচেঞ্জ বিজনেস। আমাকে স্মার্ট বিজনেস বুঝতে হবে যে এই জিনিস এইটা কিভাবে করে। আমি যদি জুয়ারির পিছনে দৌড়াই তাহলে আমার পুঁজিপাটটা সব হারাবো। আমি কেন জুয়ারির পিছনে যাব? আমি কেন লোপেড আপ ওই যে আকাশে উঠা শেয়ারের, এই কে অ্যান্ড কিউ, কে অ্যান্ড কিউ নিয়ে কোথায় থেকে কোথায় গেম করছে। এইটার যদি আমি বটম সাইডটা ধরি, 193-92 টাকা শেয়ার কোথায় উঠাইছে? 500 টাকা উঠাইছে, 500 টাকা উঠাইছে। এখন 500 টাকা বা এই হাই রেঞ্জে যদি কিনে বাস খান, আর যদি রাশেদ মাকসুদরে গালিগালাজ করেন, তাহলে কি এটা কি আপনার আপনার আপনি নিজেকে চিন্তা করেন, আপনি কোথায় ইনভেস্ট করছেন, কোন লেভেলে ইনভেস্ট করেছেন, আর কেন আপনি রাশেদ মাকসুদের পতন চান, আপনি অমুকের পতন চান, আপনি তমুকের পতন চান। আপনি কোথায় কিভাবে ইনভেস্ট করছেন, কার ফান্দে পা দিচ্ছেন, সেটা আগে নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আক্তার ভাই, অনেক লেট হয়েছে, অনেক আজকে অনেক আহ, মূল্যবান কথা হয়েছে বাজার সম্পর্কে, এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলে আসছি, যে আপনি বিনিয়োগটা কোথায় করবেন আগে নিজের মানে শিখেন, বুঝেন। একটা বাজারের, এই যে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, এই জায়গায় কি আমি একদিনের ইয়েতে আসছি? আজকে কি একদিনের শিক্ষায় আমি এখানে দাঁড়িয়েছি? আমারও তো একটা সময় ব্যয় করতে হয়েছে, একটা সময় পার করতে হয়েছে। আজকে যে অবস্থানে আসছি, এই অবস্থানটা তো আমার একদিনের হাত গড়া না। অনেক লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরে ফ্যামিলির অনেক কথা শুনেছি, সমাজের অনেক কথা শুনেছি, যে আরে দূরে কিসের বিজনেস করে, এই শেয়ার বাজারে বিজনেস করে, এটা জুয়ার বিজনেস করে, এনে লস আর লস, 10টা বছর 15টা বছর এগুলোই কাহিনী শুনতে শুনতে কারোর দিকে তাকাই নাই আমি, কারো কথা শুনি না আমি, কারো কথাকে তোয়াক্কা করি নাই। আপনি ভাই যদি আপনাদেরকে বলি, এই শেয়ার ব্যবসা বলেন আর যে কোনো ব্যবসা বলেন, আপনি যখন ব্যবসায় নামবেন সর্বপ্রথম বাধা আসবে আপনার ফ্যামিলি থেকে। এই এটা করিস না, ওইটা করিস না, এটা হবে না, শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। এটা কে বলে? আপনার ফ্যামিলির মা বাপ, ভাই বোন, বউ, আত্মীয় স্বজন সবাই বলে। কিন্তু আপনার লক্ষ্যমাত্রা যদি ঠিক থাকে, আপনার যদি টার্গেট ঠিক থাকে, আপনার যদি শিখার জায়গা ঠিক থাকে, আপনাকে হারাবে কে? আপনাকে হারাবে কে বলেন? আপনাকে আগে শিখতে হবে। এই যে প্রবাসে যারা যায়, প্রবাস গিয়ে যখন দেখা গেছে একটা সময় কামলা দেয়, আমিও দিছি, কামলা দিছি, বিল্ডিং কনস্ট্রাকশন বলেন, সাফাই কাম করেন, চা টি বয় বলেন, কোনো কাজ তো বাদ দিয়ে দেয়। প্রবাস আসছি, আমার এখানে আত্মীয় স্বজন আমার খাওয়াবে না, আমার ওই মা বাপ খাওয়াবে না, আমাকে আমারটা প্রতিষ্ঠিত করতে হবে। 2-3 বছর চাকরি করার পরে ভাষা বুঝছি, ব্যবসা বুঝছি, সবকিছু বুঝছি, নিজের ব্যবসা দাঁড়ায় করেছি, টাকা লাগেও নেই। আপনার ব্যবসায়িক মাইন্ড যদি, আপনার ব্যবসায়িক সেন্স থাকে, আপনার ব্যবসায়িক যদি থিম থাকে, আপনি বিনা টাকায় ব্যবসা করতে পারবেন। আর আপনি যদি কোটি টাকা নিয়েও আসেন, ব্যবসা না বুঝেন, আপনি হারাইতে হারাইতে চলে যাবেন এখান থেকে। যেই কোনো ব্যবসা বলেন, যেই কোনো ব্যবসা বলেন, আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ব্যবসা জানেন না, টাকা নিয়ে আসবেন, সব হারায় চলে যাবেন। আর ব্যবসা শিখছেন, ব্যবসা জানবেন, ব্যবসা বুঝবেন, আপনি বিনা পয়সায় ব্যবসা করতে পারবেন। আপনার যদি সেই ব্যবসার মূল থিম হচ্ছে ধৈর্য, আদর্শ, সততা এবং শিক্ষা। ধৈর্য, আদর্শ, সততা, শিক্ষা। পুঁজির প্রয়োজন হয় না। আপনি ধরেন একটা কাপড়ের দোকানে বা একটা শপিং মলে আপনি চাকরি করেন। আপনি যদি শপিং মহলে চাকরি করেন, জি নাসির ভাই, লড়াই, আমি যেখানে আমার ওই যে ডুবেছে যেথায় মোর তরি, ভাসবো আমি সেথায়, ভাসাবো আমার তরি সেথায়। আমার তরি যেখানে ডুবছে, আমি সেখান থেকে আমার তরিকে ভাসাবো। আগে আমাকে শিখতে হবে কিভাবে তরিকে উঠাইতে হয়, ভাসাইতে হয়। প্রবাস জীবনে
চাকরি করছি, দোকানদারি করছি, দোকান ব্যবসা শিখছি, নিজে দোকান দাঁড়া করাইছি, নিজে গাড়ি নিয়ে হাঁকায় চলছি প্রবাস জীবনে। আবার ওইগুলো ছাইড়া দিয়েও চলে আসছি, কারণ আল্লাহ মাথার মধ্যে একটা জিনিস দিয়েছে, অন্তত এই বাজারে এসেও কষ্ট করে ঠেকতে ঠেকতে শিখছি, শিখে আপনাদেরকে সেই শিক্ষাটা উইদাউট এনি কস্ট। এই যে এক ভাই বলছে যে আপনি পেইড গ্রুপ খোলেন, দরকার নাই তো ভাই, এই পেইড গ্রুপ খোলার দরকার নেই তো, মার্কেট থেকে তো আমাকে রুজি রুটি দিচ্ছে, আপনাদেরকে আমি আইটেম বিক্রি করে ইয়ে করব, বাজার খারাপ হবে, পরের দিন গালিগালাজ করবেন আমার 14 গোষ্ঠী নিয়ে, দরকার নাই তো ভাই। আপনারা শিখার জায়গা রাখছি, শিখেন, ওপেনিং শিখাচ্ছি, বলছি। আলমগীর ভাই, জিপিএইচ ইস্পাত, ফেডেলবার্গ সিমেন্ট, আরএসআরএম স্টিল, তারপরে বা আহ, এই জাতীয় শেয়ার যেগুলো, এই বাল্ক কোয়ান্টিটি রবি, এই শেয়ারগুলো মার্কেটে প্লে রোল করতে হলে অন্তত বাজারের 800 থেকে 1000 কোটি টাকা লেনদেন হইলে এগুলার একটু নড়াচড়া হবে, কারণ এত বিগ ভলিউমের শেয়ার প্লে করাটা সো টাফ। আপনাদেরকে গত সপ্তাহেও বলেছি, বাটা ব্যাটবিসি বা এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো আছে এগুলো ডিভিডেন্ড কেন্দ্রিক প্লে হয়, মতিন স্পিনিং, তারপরে আপনারা এইখান থেকে টোটাল মার্কেটের 400 কতটা কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর থেকে একদম যেগুলো ডিভিডেন্ড কেন্দ্রিক এগুলাকে বাদ দিয়ে ফেলেন লিস্টের থেকে, এগুলাকে লিস্টের থেকে বাদ দিয়ে ফেলেন। বাকি থাকে মিড টার্ম, মিড ক্যাপ বা মানে মিড ক্যাপ যে শেয়ারগুলো, ক্যাপিটাল শেয়ারগুলো। জিপিএইচ ইস্পাতের অনেক হিউজ বাল্ক, বা জিপিএইচ ইস্পাতের ঘটনা বলি, ফ্লোর প্রাইস যে কত মারাত্মক ক্ষতিকর জিনিস। আজ থেকে আরো 4-5 বছর আগে জিপিএইচ ইস্পাতটা আমি 48 টাকায় কিনেছিলাম। জিপিএইচ ইস্পাতটা 48 টাকা কেনার পরে 48-49 টাকা কিনেছিলাম, তখন ফ্লোর প্রাইসে ছিল 49 টাকা, 48 টাকা সামথিং, 48 টাকা 70-80 পয়সা। কেনার পরে এই শেয়ারটা 53 টাকায় গেল। দেখেন, এই যে আমরা বায়াসড, মানে তখনও আমি বায়াসড হয়েছি কিভাবে, আমাকে আমার এক ফ্রেন্ডের দুলাভাই, 500 কোটি টাকার পোর্টফোলিও, আমার ফ্রেন্ডের দুলাভাই কোডের দেখাইলো যে দেখ দোস্ত, এই অমুকের কাছে এই শেয়ার আছে, এবং আমাদের আবু আহমেদ সাহেবের কাছেও এই শেয়ারটা ছিল তখন, এখন আছে কিনা জানি না, 56, 57, 60 লেভেলের শেয়ার কিনা ছিল। তো যখন বলেছিল, তা আমি 48 টাকা 49 টাকা কেনার পরে 53তে সুযোগ পাইছি, 53-54তে সুযোগ পাইছি। ওই যে দোস্ত কইছে যে প্রফেসর আবু আহমেদের কাছেও আছে 60-62 টাকা লেভেলে, ওর দুলাভাইয়ের পোর্টফোলিওতে দেখাইছে, 500 কোটি টাকার পোর্টফোলিও দেখাইছে যে 6 লাখ শেয়ার আছে, এই 58, 59, 61 বিভিন্ন রেটের শেয়ার আছে। ওই যে আমাকে যেটা বললো, ওই যে ওইখানে মাথায় ঢুকলো, আমি আমার জায়গা থেকে সরে আসছি। তা আমার জায়গা থেকে সরে এসে বাসটা খাইছি আমি নিজে। কেন আমি নিজের জায়গা থেকে সরলাম? এরপরে জিপিএস ইস্পাতটা ফ্লোরে আটকা পড়লো, ফ্লোর থেকে আর ছুটতে পারলাম না, ছুটার সুযোগই দিল না। 2টা বছর ডিভিডেন্ড খায়া 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 লাস্টে লসে বিক্রি করতে হয়েছে। এই যে পরে মানে অন্য যে জায়গাতে আহ, মানে পরের কথায় মানে নিজের এইম নষ্ট করা, এর চেয়ে বোকামি আর কিছু নাই। প্রফিট আছে, মারো, প্রফিট আছে পকেটে ঢুকাও, নগদে যাহা পাই ধরিয়ালয়, বাকির খাতা শূন্য থাক। বন্ধ কোম্পানি আরএসআরএম আছে, তারপরে অ্যারামিড সিমেন্ট আছে। এখন আরএসআরএম এর বিষয়টা, এটা খুব সম্ভবত বিএনপি পন্থী এক নেতার, তার আরো অনেক, ঢাকা ব্যাংকের মালিকের এই ফ্যাক্টরিটা আরএসআরএম স্টিলটা আমি যতদূর জানি। তো এখন বন্ধ অবস্থায় আছে। এখন সরকার পরিবর্তন হইলে হয়তোবা, যদি তারা ক্ষমতায় আসে, তাহলে হয়তোবা একটা পরিবর্তন আসতে পারে আরএসআরএম স্টিলের, এই ধরনের হইতে পারে। তো এই যে আলোচনাগুলো, এইটা আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের ব্রেনে এই বিষয়গুলো, যে আমার বটমে কিনছি, সাপ্লাই জোনে গেছে বা সাপ্লাই জোনের আশেপাশে গেছে, আমার প্রফিট আসছে, মারো, কোনো কথা নাই। আমি আবু কাকার পোর্টফোলিও মাইনাস মানে লালে লাল বাত্তি। আবু কাকা এই কারণেই মার্কেট উঠতে দেখলে ভয় পায়। তো ওদের কথা বলে লাভ নাই। আবু কাকা, উনি অলরেডি কোমায় থাকা লোক, ওনার হার্ট দুর্বল, ওনাকে আসলে
আহ, বৃদ্ধাশ্রমে থাকার জায়গা তারে বসায় দিছে একটা অর্থনৈতিক খাতের প্রধান বানায় দিছে। তো এখন আসি মূল কথায়, যে জিনিসগুলো আপনাদেরকে কিছু সেক্টর নিয়ে কথা বলি, যেহেতু আগামীকালকের মার্কেট আপনাদেরকে বলেছি যে এই মুহূর্তে আপনাদেরকে ফোকাস বেশি যেদিকে করা উচিত সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্স সেক্টর। তবে ফাইন্যান্স সেক্টরকে আপনারা অবশ্যই অবশ্যই যেই ফাইন্যান্স সেক্টরের যে স্টকগুলোর যে শেয়ারগুলোর যে কোম্পানিগুলোর ইপিএস ভালো আসছে বা গ্রোথ আসছে, ভাই খাইতেছি, খাওয়া তো শেষ নাই, কমছে, অনেক কমে গেছে আজকে তো। এই যে এখন মানে খুব স্পিডে কথা বলার কারণে একটু কাশি ছিল। শুরু থেকে কিন্তু কোনো কাশি ছিল না, শুরু থেকে কোনো কাশিই ছিল না। তো এখন একটু হয়তো লং টাইম স্পিচ দেওয়ার পরে কারণ একটানা 1 ঘন্টা হয়ে গেছে, একটানা 1 ঘন্টা, ভাই এইরকম স্পিচ কয়জনে দিতে পারবে বলেন? একটানা সিরিয়াল স্পিচ দেওয়া এটা চারটিখানি কথা না, এই যে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করি। তো অনেক পরিশ্রম করি আপনাদের জন্য। আপনারা হয়তো আহ, আমার কষ্টটা অনেক অনেকে অনুধাবন করতে পারেন যে কতটুকু কষ্ট আমার করতে হয় আপনাদের জন্য। তো এখন দেখুন, এই ইন্ডেক্সের বিষয়টা আগে ভালো করে আপনারা ব্রেনে গেঁথে নেন যে গত বৃহস্পতিবারের ক্যান্ডেলটা অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল হয়েছে। এখন যে প্যাটার্ন এবং যে ভলিউম এবং যে মার্কেটটা হয়েছে, সেই মার্কেটের দিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে সামনে কোন কোন স্টক বা কোন কোন সেক্টরের মুভমেন্ট আসতে পারে। এর ভিতরে ধরেন কিছু কিছু স্টক ভালো প্লেয়ার, যেমন পেনিনসুলার কথা বলছি আপনাদেরকে, কত টাকায় বলছি? 12 টাকার ঘরে বলছি, এখন কত চলে? 17 টাকায়। মানে 12 to 17 অলরেডি 50%। ইভেন এখনো বলছি পেনিনসুলার সামনে আরো কিছু নিউজ আছে। সে নিউজটা কি? পেনিনসুলার দ্বিতীয় পেনিনসুলা উদ্বোধন হবে, এবং পেনিনসুলা আপনি যদি আপনি যদি পেনিনসুলার হিস্ট্রি আপনি গুগলে সার্চ দেন, পেনিনসুলা শুধু বাংলাদেশ না, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এটা কিন্তু চেইন হোটেল, 5 স্টার হোটেল। ইভেন দ্বিতীয় পেনিনসুলা যেটা উদ্বোধন হবে, ওটার কার্যক্রম অলরেডি কমপ্লিট, শুধু উদ্বোধনের বাকি। এখন এখানে উদ্বোধনের বিষয়ের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ডিরেক্টরশিপে হয়তো বা গভর্নমেন্ট আসলে, মানে হয়তো গভর্নমেন্ট যারা রাষ্ট্র পরিচালনা করবেন, যেই দল ক্ষমতায় আসবে, তাদের হয়তো কাউকে ইনভলভমেন্ট করানোর চেষ্টা, যতটুকু আমার কাছে কিছু তথ্য আছে, এরকম একটা আলোচনা হাওয়ায় ভাসছে। এটা সত্যিই হবে, কেননা যারা কোটি কোটি টাকা খরচ করে একটা 5 স্টার হোটেল করেছে এবং অত্যাধুনিক, যেটা কানেকশন এয়ারপোর্ট থেকে হেলিপ্যাকের মাধ্যমে ফরেনারদেরকে আনা হবে, নেওয়া হবে, এবং যে পেনিনসুলা বর্তমান যেটা আছে, এটাও চট্টগ্রামের যেই লাইনটা আছে, বা মানে একদম এয়ারপোর্ট থেকে সরাসরি পেনিনসুলার সামনে এসে ফ্লাইওভার ফ্লাইওভার ব্রিজটা দিয়েই ওখানে চলে আসে। তাহলে এটা আশা করা যায় পেনিনসুলা এই প্রাইসে থাকবে না, এটা আরো যাবে। এবং পেনিনসুলার সাপ্লাই কোথায় সেটাও বলেছে যে 24-25 টাকা গেলে এটার সাপ্লাই আসবে। এর আগে এই 17-18 টাকার পরে আর কোনো বড় ধরনের সাপ্লাই নাই। এরপর আসেন ইসলামী ফাইন্যান্সের কথা, 6 টাকা থেকে বলছি, এখন চলতেছে কত? 8 টাকা 40 পয়সা, 30 পয়সা, 50 পয়সা, আপ অ্যান্ড ডাউন। মানে কালেকশন, এখানে একটা ডেলিভারি হয়েছে, হাত বদল হয়েছে, প্রফিট টেকিং হয়েছে, আবার রিএন্ট্রিও হয়েছে। কেন? ইসলামী ফাইন্যান্সটাও সামনে আপনার যে রিকভারি করেছে। অনেকে বলে ভাই এটা ন্যাব নাই, এই নাই, সে নাই। ভাই ন্যাব তো ন্যাব আসবে, কেন ন্যাব আসবে? যে স্টকটার 8 টাকা ইপিএস মাইনাস ছিল, সেটা মাত্র এখন সম্ভবত 87 পয়সা। তো আরেকটা বার যদি ফাইনালে যদি সে চমক দেখায় এবং 1%ও ডিভিডেন্ড দেয়, আপনি কি ভাবেন এটা 8 টাকার ঘরে থাকবে? কখনোই না। আপনারা দুর্বল কোম্পানির যেগুলোর মোটামুটি গ্রো আপ হচ্ছে, এই ধরনের কোম্পানি খোঁজেন, আপনাদেরকে যে পরিমাণে প্রফিট দিবে এবং বটম সাইড যদি ধরতে পারেন, আর কি লাগে রে ভাই? একটা স্টকে যদি 50% মানে গেইন নিতে পারেন,
তাহলে আর কি লাগে? বছরে একটাই নেন না, যথেষ্ট। প্রতিদিন ট্রেড করার তো প্রয়োজন নাই। আপনি বটম সাইডে কিনে বসে থাকেন, 2 মাস 3 মাস পরে আপনাকে প্রফিট দিতে এমনি বাধ্য। 10% হলেও দিবেন, 15%, 20% দিবেন। এই যে আইসিআইসিএল ধরেন 21 টাকা নামাইছিল না, আইসিআইসিএলটা 21 টাকা নামাইছিল না, আমি তো কিনছি, বস্তা বেরা কিনছি, অসুবিধা কি? এখন আমি সেল দিলে তো আমার এখনো লাভ। আমি সেল দিচ্ছি, প্রফিট নিচ্ছি, আবার এন্ট্রি দিচ্ছি, আবার প্রফিট নিচ্ছি, চলতে থাকুক না। 10টা আইটেমের পিছনে দৌড়ায় তো লাভ নাই। আমার ওই কেরু খায়া তো মাতলামি করার কোনো উদ্দেশ্য নাই, তাই না? টিপু ভাই, এক বোতল কেরু নিয়ে আসেন, খাই একটু ডুলি দুই ভাই মিল্লা। ও টিপু ভাই, অনেক বক্তব্য দিচ্ছি, এবার একটু মাতলামি করি, আয়েন। এই আরাফাত ভাই, আনোয়ার ভাই, আছেন আপনি? কেরু নিয়ে আসেন, আমরা একটু মাতলামি করে। অনেক তো বক্তব্য দিলাম, লেকচার দিলাম, এবার একটু নস্টালজিতে ফিরা যায় আমরা শেষ বেলায়। ঠিক আছে, আমরা তো অনেক বক্তব্য দিলাম, অনেক গল্প করলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, বুঝলাম। এবং এবার একটু পাগলা হাওয়ার তরে মাটির পিদিমে নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থাম না রে, বন্ধু আসেছে বহুদিন পরে। রে পাগলা রে হাওয়া রে পাগলা। ও পাগলা ভাই, টিপু ভাই, তো অনেক আলোচনা করেছি বাজার সম্পর্কে, যে জিনিসটা আরডি ফুড, আমরা আরডি ফুড, আরডি ফুড 19 টাকা শেয়ার, 21 টাকা 50 পয়সা, ইনশাল্লাহ এটা 24-25 টাকা অচিরেই চলে যাবে, কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ, আল্লাহর মতো। সবাই বলেন ইনশাল্লাহ, যারা আরডি ফুড কিনেছেন প্রফিটে আছেন। দমকা হাওয়া, ইনশাল্লাহ আমরা আমরা বিজয় হব ইনশাল্লাহ, আমরা সত্য ন্যায়ের পথ, আমাদের বিজয় আসবে ইনশাল্লাহ। উত্তরা ব্যাংক অনেক ভালো হবে। আহ, আনসারুল হক ভাই, উত্তরা ব্যাংক যে জায়গা আছে খুব চমৎকার। আজকে দেখেন উত্তরা ব্যাংকটা, আমি সেই কত আগেই বলেছি, উত্তরা ব্যাংক 22 টাকা, দেখেন কি সুন্দর, 21 টাকা 22 টাকা, হয়তো এবারের চাপে একটু নামাইছে, বাট যেই জায়গা দীর্ঘ 500 পয়েন্ট 1000 পয়েন্ট পড়ার পরও এটা 22 টাকার নিচে আসে নাই। এইবারের লাস্টে যে এই যে এটাই প্রমাণ করে যে এখন তো এখন তো এই উত্তরা ব্যাংকের যে বটম সাইডটা নামানোর মানে রিটেস্ট কমপ্লিট, এবার সে যাত্রা গন্তব্য, যেহেতু ডিসেম্বর ক্লোজিং, এই 24-25 টাকা দেখবেন যে ধুমাধম টাইনা উঠে নিয়ে গেছে গা, প্রফিট দিতে বাধ্য ভাই, আপনি একটু ধরে থাকলে। ইয়াস ইয়াস টিপু ভাই, জয় হো, আপনার মুখের কথা জয় হো। আহ, বোরহান ভাই, বোরহানি খাওয়াইতে হইব, বোরহান বাইরে বোরহানি খাওয়াইতে হইব। আচ্ছা, বোরহানির নাম বোরহানি দিছে কিলে, জামাইর হানি কইতে পারে না? খালি বোরহানি, জামাইর হানি কইতে পারে না, বোরহানি। বোরহানি মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ, বোর মধু, জামাইয়ের মধু কইতে পারে না, জামাই জামাই হানি কইতে পারে না, বোরহানি। হাক্কানি। তো আপনার উত্তরা ব্যাংক ইনশাল্লাহ দেখবেন যে বাজার ঘুরবে। এই যে ভাই মীর আক্তার, তারপরে কতগুলা স্টকের ইয়া দিছি, ভিডিও দিছি, দেখছেন? শেফার্ডের দিছি, ওএল দিছি, মিডল্যান্ড দিছি, ইটিএল দিছি, ফেক ডিল দিছি, গোল্ডেনসন দিছি, আইসিআইসিএল দিছি, রহিমা আপা দিছি, মানে রহিমা আপা বলতে রহিমা ফুড আর কি। তো বিডি ধাই ফুড দিছি, সাপোর্ট দিছি, আরডি ফুড দিছি, মুন্নু ফেব্রিক দিছি, বিছাসারি দিছি, ঢাকা ব্যাংক দিছি, আইসিবি দিছি, মিরাক্তার দিছি, রক মানে আরেকে,
সিরামিক দিছি, ডেল্টা স্পিনিং দিছি, সামিট পাওয়ার দিছি, আরো 10টা আপনাদের লেখা রাখছি। এইগুলা ইনশাল্লাহ এই রাত্রে আপনি ফেনি গেছেন কিনতেন ওই মিয়া হেনি যাই রেনি রয়েছেন এমির দিকে, হ্যাঁ, আপনি হেনির তো নি রেনি রয়েছেন আর লাইভের দিকে। ওয়ালাইকুম সালাম সেন্টু ভাই। সেন্টু ভাই ইয়া, কোথায় আছেন? দিনাজপুর না ইয়েতে, পঞ্চগড়? পঞ্চগড়, পঞ্চগড় তো এখন প্রচন্ড শীত পড়তেছে ওইদিকে। তো আরো 10টা স্টক লেখা রাখছি, এগুলো আপনাদের জন্য দিব সেখানে। সেই 10টা স্টকের মধ্যে আছে ক্লিক, ক্লিক যেটা বলেন, টিআইএলআইএল আছে, তারপরে আছে ইএচএল আছে, আনলিমা আছে, কেয়া, কেরো আছে, কেরো 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 আছে, কেরো খায়া মাতলামি করবেন। কেরোর ভালো একটা, হয়তো একটা গ্যাপ আসবে। আচ্ছা, মনস্পুলটা বলতেছেন, ম মনস্পুল, মনস্পুলটা এই যে মোটামুটি একটু ইউটার্নের খুব সুন্দর একটা গ্রাফ দেখছি, সুন্দর একটা গ্রাফ দেখছি ভাই মনস্পুলটা। আমি বলি আপনাদের 135 টাকা সে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং ভালো একটা কালেকশন হয়েছে। আপনি হিস্টোগ্রামের বারটা খেয়াল করেন মনস্পুলের, মনস্পুলটার। আহা, আবার একটু আসি নতুন করে। তো আমার কানাডার ভাই মেসেজ পাঠাইছে, আমার সাথে বিজনেস করে। মনস্পুলটা এই তো শেষ হয়ে আসছে, তো ওয়েট করেন। মনস্পুলটা আসলে খুব চমৎকার একটা প্যাটার্ন তৈরি করছে এবং হিস্টোগ্রামের বারটা খুব হালকা হয়ে আসছে। যে কোনো মুহূর্তে এখান থেকে একটা টান আসবে, টান আসলে কিন্তু মনস্পুল লো পেড আপ, খেয়াল রাখেন। এটার সাপ্লাই জন্য আমি বলছি যে 100, এটা আগের যে জায়গাটা 100, এই যে 109, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, এটা পার করে ফেলবে মনস্পুল টান আসলে। এটা এটা ইয়ের শেয়ার, ভালো শেয়ার এটা। এই মিজানুর রহমান ভাই, আপনার এই ইয়েটা, আহ, বোরহান ভাই, কনভার্ট টু মনস্পুল খারাপ হবে না, খারাপ হবে না, মোটামুটি ভালো হবে। ও আচ্ছা, ঢাকার উদ্দেশ্যে আপনার যাত্রা শুভ হোক এবং সই সালামতে আসে, দোয়া করি। ইনশাল্লাহ আপনি আগামীকালকে, এখন উঠছেন তো গাড়িতে, সকাল সকাল চলে আসবেন ইনশাল্লাহ। আপনি সই সালামতে আসেন, দোয়া রইল আপনার প্রতি। আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল এবং নিরাপদে আপনার বাসায় পৌঁছায় দেয়, সে দোয়া রইল। আক্তার ভাই, আপনি কুইন সাউথ বাসায় ভাবি নাই? আপনি কুইনের দিকে নজর যায় কি লেগে, হ্যাঁ? কুইন্স আউটটা কই থেকে আইছে দেখছেন আপনি? এটা খালি কুইন্স আউটটা আমার কাছে আপনি একটু খুব আহ, হ্যাঁ, জাকির ভাই যাওয়ার সময়, আমার খুলনার জাকির ভাই আহ, যাওয়ার সময় লাস্ট মোমেন্টে মার্কেট নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে, এক তো জানেন যে ব্ল্যাক সানডে, আমরা যেটাকে বলি ব্ল্যাক সানডে, ওয়েস্টার্ন মেরিনটা এখন একটু স্লো হবে। ওর 10 টাকা, 9 টাকার উপরে একটু ভালো ইয়ে আছে। আপনারা যদি আহ, বুদ্ধি খাটাইতে পারেন, এই যে গত আহ, এই টিপু ভাই কবে বলছিলাম জানি আমি, ওই যে আরডি ফুডের কথা, আরডি ফুড এখনো যে জায়গা আছে আমার কাছে যেটা মনে হয়, আরডি ফুড এখনো কেনার মতন জায়গা আছে। 19 টাকায় বলেছিলাম, এখন 21 টাকা 50 পয়সা, কিন্তু আরডি ফুডের যেই প্যাটার্ন, যে অবস্থান, যে জায়গা, এখান থেকে অন্তত 2-3 টাকা পাওয়ার একটা আশা ভরসা আছে, এতটুকু বলতে পারি। তো কিছু কিছু শেয়ারের জায়গা আছে, ওগুলাতে এন্ট্রি দিলেও এখান থেকেও পাওয়ার একটা থাকে। তো ওয়েস্টার্ন মেরিনো এটার বিগ বিগ ভলিউমের শেয়ার, এই কারণে একটু টানতে কষ্ট হয়। তারপরও তো একটা গ্যাপ দিয়েছে। বিডি থাই ফুড ডাবল হয়েছে, বিডি থাই ফুডের এখন ওই যে ফিডিং চলছে এক জায়গায় রেখে, ফিডিং, ফিডিং বুঝেন তো, সাপ্লাই মানে খাওয়াইতেছে।
এক জায়গায় রাইখা রাইখা গিলাইতেছে, গিলাইবার লাগছে বিডি থাই ফুড, ওটার থেকে আরডি ফুড হাজার গুণে ভালো আছে। এই দেখেন ভাই, মজার ঘটনা বলি। পাইন ফুড, ফাইন ফুডের এমন ভাবে প্রচার করছে, যদিও বাড়তেছে, কিন্তু কোন লেভেলের শেয়ার কোন জায়গায় নিয়ে মানে বাড়তেছে, বা এই যে ম্যানুপুলেশন গেমলিং শেয়ার, আপনার এই শেয়ারটার প্রাইসিং কত ছিল, লোয়েস্ট প্রাইসটা এটা 1,000 টাকাও নিতে পারে, 500 টাকাও নিতে পারে, 2,000 টাকাও নিতে পারে। কিন্তু রে ভাই, একবার যদি বামে মারা শুরু করে আর আপনার চালান সোতা আটকা দেয়, এরপরে আপনি কবেন রাশেদ মাকসুদের পদত্যাগ চাই, রাসেলেরও পদত্যাগ চাই, কি এসে বক 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 করে। এই যে দেখেন, ফাইন ফুডটা 190 টাকা বা 180 টাকা শেয়ার, আরো নিচে আছে, খুঁজলে আরো পাওয়া যাবে। সেই শেয়ার যদি আপনারা 400 টাকায় কিনতে চান, বাজারে কি স্টকের অভাব পড়ছে? মাইয়া দেখতে গেছেন বিয়ে করার লাইগা, মাইয়া একটা দেখা মানে পাগল হয়ে যান গা, বাজারে দেখা গেছে মাইয়ার মা হয়েছে দুনিয়ার অসভ্য, হেডার পিছনে আপনি লাগছেন, হেডারে বিয়ে করবেন, পরে আজীবন চলবেন, কানবেন, কইবেন আরে। এই দেখেন ফাইন ফুড, 36-37 টাকার ফাইন ফুড একটা সময়ের, এটার ইপিএস টিপিএস দেখছেন? এগুলা গেমলিং এর শেয়ার, এগুলো হচ্ছে জুয়ারিদের শেয়ার, হয় বাদশা নয় বেশ্যা, এরকম অবস্থার শেয়ার এগুলা। তা আপনি পুঁজি কোথায় রাখলে নিরাপদ, বা কোথায় অন্তত নিশ্চিত নিশ্চিত প্রফিট পাবেন, সেইগুলা খোঁজেন। ঠিক আছে। সোনালী পেপার, সোনালী পেপারটা একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ভালো অবস্থানে আছে, 24 টাকার ঘরে আছে, 224 টাকা। তো এইটার সাপ্লাই জোনটা 255 টাকায় আছে, ঠিক আছে। একটা প্যাটার্ন তৈরি হয়েছে এখন। যদি বাজার ভালো হয়, একটা কথা মনে রাখবেন, লো পেটার দেখবেন চাপ খাইব, ভালো হবে ইন্স্যুরেন্স ফাইন্যান্স সেক্টরগুলা। তারপরে ওয়ালাইকুম আসসালাম। তো সোনালী পেপারের যে জায়গা, এখান থেকে একটা ইউটার্ন সমূহ সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আপনার একটু ভালো শেয়ার যদি টান দেয়, বা বাজার যদি ভালো অবস্থানে যায়, লো পেডাপের শেয়ার কিন্তু অনেকগুলো ভালো ভালো গেম বা ভালো ভালো ইয়ে দিছে, গ্যাপ দিছে। ঠিক আছে। জাকির ভাই, সোনালী পেপারের কথাই বলতেছি, বারবার খালি একই জিনিস গুতাইতেই থাকেন। বিড়ি খাইতে গেছেন নাকি? আর এদিক দিয়ে খালি মেসেজ দিতেছেন আর চা খাইতেছেন, আরেকজনের লগে কথা কন না। হ্যাঁ, ফাইন ফুড বলেন, তারপরে শ্যাম্পুর সুগার বলেন, জিল বাংলা বলেন, 7 টাকা 6 টাকা, এগুলো 12-13 সালে দেখছি গড়াগড়ি করছে। অ্যাটলাস বাংলা, এগুলো সব 60 টাকার ঘরে ছিল। তো আরে আক্তার ভাই, আপনার হলে বড় জ্বালায় আছি। কুইন সাউথ, তো লোপেড আপ হয় কি জানেন? লোপেড আপ যদি মানে বটম সাইডে না কিনতে পারেন, আর যদি বিগ ভলিউম কিনেন, এগুলা সেল করাও কষ্ট, 10টা 5টা 2টা 4টা বেচা কিনা হয়। একবার যদি বামে মারা শুরু করে, অন্তত 50-100 টাকা নাই করে ফেলায়। তার চেয়ে ভালো ছোট ছোট শেয়ারে যদি 1 টাকা 1.5 টাকা 2 টাকা প্রফিট করতে পারেন, এর চেয়ে মজার জিনিস গেছে। বাল্ক কোয়ান্টিটি কিনবেন, 20,000 50,000 কিনবেন, আটানা বাইরে হইলে 10,000 টাকা, 1 টাকা বাইরে হইলে 20,000 টাকা, এগুলো তো অনেক মজার ব্যবসা। অঙ্ক হিসাব বুঝেন ভাই। কোন সা আহ, আপনি কুইন সাউথের প্রেমে পড়ছেন দেই। কুইন সাউথটা খারাপ না, মোটামুটি আহ, জোর জবরদস্তি করে উঠার চেষ্টা করতেছে, বাজার সাপোর্ট পাইলে 12-13 টাকার ঘরে চলে যাবে। আর 12 টাকার ঘরে যাবে, এটা ভাই এত পিছলা শেয়ার, একবার কিনা কানে ধরছি। সহজে নড়াচড়া করে না, পড়তে কিন্তু কোথায় পড়ে, পাতলা পায়খানা যেরকম বাইরে হয়, এরকম পড়তে মার্কেট থেকে পড়তে থাকে, ঠাট ঠাট করে পড়তে থাকে। বারাকা পাওয়ার, বারাকা পাওয়ারের আলোচনা আমরা বলছি, এবং 5 টাকার 70-80 বলছি। এখন যে জায়গা আছে ওটা সম্ভবত
সরকারের কাছে আবেদন করেছে যে আবার রিওপেনিং এর জন্য বারাকা পাওয়ারটা, ঠিক আছে? এটা যদি নিউজ চলে আসে এই বারাকা পাওয়ার এখানে তো পাবেন না। তো যদিও আপনার বারাকা পাওয়ার যখন পড়তেছে, একটা কথা আপনাদেরকে বলি, উপর থেকে যখন পড়তে থাকে ওই সময় কিন্তু কিনতে নাই। যেমনটা আহ, খান ব্রাদার্সের সময় বলছি, যখন এটা খান ব্রাদার্স 130-140 টাকা ছিল, বারবার সতর্ক করছি যে 113 টাকার নিচে নামলে এই শেয়ার নামতে নামতে চলে আসবে। কোথায় আসছে দেখেন, এখনো পর্যন্ত নিরাপদ না। খান ব্রাদার্স টুডে অর টুমোরো এটা 28-29 টাকার করে দেখবেন। তো এখন এই যে বারাকা পাওয়ার যেই জায়গাটাতে আছে, একটা কংক্রিট জায়গা সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে। আপনারা যদি উপরে কিনা থাকে অ্যাভারেজ করতে পারেন, এই শেয়ারটা কিন্তু সামনে ভালো হবে, এটা মনে রাখবেন। তবে ধৈর্য থাকতে হবে, যে আজকে কিনে যদি কোন কালকে বাড়ে না তাহলে তো আর হবে না। বিনিয়োগ করছেন, বিনিয়োগের একটা সময় দিবেন, দেখবেন যে প্রফিট পাবেন। ফেনীর ইব্রাহিম ভাই, আরিফিন ভাই, আপনি কোথায় ছিলেন ভাইয়া? অনেকক্ষণ পরে আইলেন, আমি তো আপনারা দেখতে আছি। আমারে তুই গেছেন কই? ইমোটিলো কাজ হইব না। ওই এটারে কি বলে? যাই হোক, অনেক সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা ভাই, অনেক লং টাইম হয়ে গেছে। ইজেনের সাপ্লাই না? অনেকদিন, 2 দিন পরে, মনে হয় যে 2 বছর পরে আপনাদের সাথে কথা বলতেছি। 2 দিন হয়ে গেছে কিন্তু 2 বছর মনে হইতেছে। গাজী আনোয়ার ভাই, কনফিডেন্স কিন্তু একটা আহ, ধরে রাখতে পারলে ভালো একটা প্লে রোল হবে ইনশাল্লাহ, আশা করছি। ইজেনের সাপ্লাইটা আহ, মুজিবুল হক ভাই আপনার ইয়েতে আছে, আহ, 25 টাকা দিকে আছে, 25 টাকা 70-80 কাছে একটা আছে, 23 টাকার ঘরও আছে একটা সাপ্লাই। তো 23 টাকারটা বাজার সাপোর্ট করলে 23 টাকাটা পার করে ফেলবে আশা করছি, এটা এটা পার করে ফেলবে। তো 1 পিপিএল এর আহ, রাত্রে দিব আমি, যেই 10টা স্টক দিব এগুলো আপনারা দেখে নিন। আলনিমা আছে, কে এন কিউ আছে, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, টেকনোডাক, রবি, 1 পিপিএল, ক্লিক, টিআইএলআইএল, এগুলো আমি একটু পরে দেব, আর আলোচনা করতে চাই না অনেক। শুরুতে আহ, অবশ্যই যে আলোচনাগুলো করেছি এগুলো আমাদের জন্য, আমাদের সকলের জন্য। অবশ্যই আমরা নিজের থেকে অনেস্টি থাকবো। আমরা আহ, দেশ ও জাতি এবং একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা জায়গায় থাকবো। সেই জায়গায় যেন আমাদের কোনো ঘাটতি না হয়, আমরা যেন ওইভাবে চলতে পারি। আমরা আমাদের এই বন্ধন ইনশাল্লাহ আজীবন থাকবে ভাই। আপনারা আমাকে অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন এবং আমিও আপনাদেরকে ভালোবাসি। দাঁতের আজকে যে রুট ক্যানেলের কাজ শুরু হয়েছে, আজকে সকালে গেছে, আবার মঙ্গলবারের ডেট আছে। আর নাসির ভাই, আসলে আমি এই যে ইমোটিলে ক্ষতি আছে, সব ওষুধেই ক্ষতি। আমি তো আল্লাহর মতে ওষুধ খাওয়া লাগে না, তারপরেও এই যে দাঁতের কারণে এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি। হয়তোবা সেই অ্যান্টিবায়োটিকের ইয়ের কারণে অনেক সময় কিন্তু এই যে আমার কাশিটা কিন্তু আজকে খুব কম। খেয়াল করছেন শুরুতে তো একটা বারও কাশি আসে নাই। আবার চলে যাবে, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এমনিতেই সুস্থ হয়ে যাবে, আল্লাহ সুস্থ করে দেবে। তো কাশ্যা, কাশ্যারে দেখে বিদায় নেই, হ্যাঁ। কাশেম ইন্ডাস্ট্রিল, ভালো 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 ভালো। কাশেম একটা প্লে রোলের লক্ষণ দেখা যাচ্ছে, ধৈর্য রাখেন। কিছু কিছু আহ, যেই গুজব বা নিউজ থাকে, এগুলা যদি আগে না হয় পরে হলেও হয়, এটা মাথায় রাখবেন। কেডিএসটাও রানিংয়ে আছে, কেডিএসটা এখান থেকে ভালো একটা প্লে রোল করবে, একদম স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। এই টানে কেডিএসটা কিন্তু ইনশাল্লাহ। মুন্নু ফেব্রিক্সটা আলোচনা হয়েছে ভাই, ইব্রাহিম ভাই, মুন্নু ফেব্রিক্সটা আশা করছি 24 টাকা, 23-24 টাকা আপনি অনায়াসে সেল দিতে পারবেন। যে প্যাটার্ন তৈরি হয়েছে 24 টাকা অনায়াসে, আর ধৈর্য রাখতে পারলে আরো সামনে আছে, বাট আপাতত 24 টাকাটা দেখেন। তো আপনার এই যে কাশেমটা বেশ ভালো একটা অবস্থান দাঁড়িয়েছে, ক্যান্ডেলটা চমৎকার।
যদি ধরেন এই যে আমাদের সুপার হিরো, আমাদের দেশের রত্ন যে হাদিকে যে ইয়েটা করছে, এটা দিয়ে যদি মার্কেটে কোনো ধরনের ইয়ে না হয়, প্রবলেম না হয়, আর মার্কেট প্রবলেম হওয়ার কথাও না, বাজারে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, কাশেমটা এইবার যদি একটু যে জায়গা আছে, অবস্থান আছে, এর উপরে কিন্তু তেমন একটা সাপ্লাই টাপ্লাই কিছু আমি দেখছি না। এই এটা ভালো একটা অবস্থান আছে, ঠিক আছে। এটা বাজার একটু ঘুরলে এটা মোটামুটি একটা, যদি আমি প্রিভিয়াস হিস্ট্রিতে যাই তাহলেও এই সহসা এটা 47-48 টাকার দিকে চলে যাবে। 47-48 টাকার দিকে চলে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, 1.5 ঘন্টা হয়ে গেছে, অনেক কথা বলেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং বাজারের বিষয়টা, ইন্ডেক্সের ব্যাপারে বলছি আবারও, একটু সতর্কতা অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত 5,070 থেকে 5,100, 168 এই জোনটা যদি আহ, পার না করে, তবে ক্যান্ডেল অনুপাতে আশা করছি আগামীকালকের বাজার ভালো যাবে। কেন ভালো যাবে? যেটা আগামীকালকের কারেকশনটা ছিল সেটা বুধবারে অলরেডি হয়ে গেছে। বুধবারে অলরেডি হয়ে গেছে। আগামীকালকে রবিবারে আশা করছি কোনো ব্ল্যাক সানডে আমরা দেখবো না। কেন দেখবো না? যেটা আগামীকালকে হওয়ার কথা সেটা বুধবারে প্রফিট টেকিং বলেন, যা কিছু বলেন, এটা হয়ে গেছে। সুতরাং আমরা প্রত্যাশাই করতে পারি, এবং ভালো কিছু একটা আগামীকালকের বাজার আমরা দেখতে চাই, দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এতটুকু বলতে পারি। বাজারের শুধুমাত্র যেটা একটা ঘটনাকে কেন্দ্র করে তো আর, যদিও যদি যদি ধরেন সকালবেলা বাজারটা চাপ দেয় নিচের দিকে, যাদের কাছে ক্যাশ আছে ধুম করে কিনে ফেলবেন, কোনো কথা নাই। এরপরে দেখবেন যে বিকালে বাজার উঠে গেছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।